আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুভ সন্ধ্যা। আজকের একটা সন্ধ্যায় আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। আমি ডক্টর হাবিবা আক্তার স্মৃতি। আজকে রাশিদা ম্যাডামের, প্রফেসর ডক্টর রাশিদা ম্যাডামের কেস সিরিজ বইটার একটি সেশনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা যে যেখান থেকে জয়েন হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আমি যেই বইটার নিয়ে কথা বলবো মেইনলি হচ্ছে এই বইটা, আমি একটু বইটা দেখাই সাথে। এটা হচ্ছে কেস সিরিজ, দেখা যাচ্ছে কিনা, কে সিরিজ অফ স্যানকাইনি। কে সিরিজ অফ স্যানকাইনি। তাহলে দেখেন, কে সিরিজ অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, এই বইটা প্রফেসর রাশিদা ম্যাডামের। তো প্রফেসর রাশিদা ম্যাডাম তো অনেক বই লিখেছেন, এর মধ্যে অন্যতম একটা বই হচ্ছে কে সিরিজ অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। কেন, এই বইটার বিশেষত্বটা কি? আসলে এই বইটা যখন আমি প্রথম দেখেছি তখন মানে বইটা ধরেই আপনার আসলে ভালো লাগবে, কারণ হচ্ছে বইটা একদম প্রিন্টটাও এত ভালো, খুব সুন্দর। এটা মেইনলি হচ্ছে বাংলামেড পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে এই বইটা। আর বইটাতে ম্যাম আসলে এত সুন্দরভাবে কেস সিনারিও বেস, একদম সিনারিও বেস কেসটা, কেসগুলো দিয়েছে যাতে আমাদের আসলে বুঝতে, আমাদের মতো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য যাতে বুঝতে অনেক ইজি হয়। কেন বলছি, কারণ হচ্ছে আমরা কিন্তু যারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আছি, তারা কিন্তু হচ্ছে প্রতিনিয়তই যখন গাইনি ওয়ার্ডে যাই বিভিন্ন ধরনের কেস পাই। তো কেসের সিনারিওটা কিন্তু আমাদের চোখের সামনে ভাসতে থাকে যে এই সিনারিও আসলে আলটিমেটলি আমরা কি করব, কিভাবে অ্যাপ্রোচ করব। তো সব মিলে কিন্তু ম্যাম হচ্ছে বইটাকে এত সুন্দরভাবে লিখেছেন যে একটা কেস সিনারিও আসলে আপনার কাছে, একটা সিনারিও, কেস সিনারিও বলতে যে কোনো একটা কেস যদি আপনার কাছে এসে আসে, তাহলে ওইটা তো আসলে আমাদের কাছে ম্যাম যেভাবে লিখেছে সেটা হচ্ছে একটা সিনারিও, তাই না? ওইটা কিন্তু একটা সিনারিও। তো ওই সিনারিওর ভিত্তিতে আপনি কিভাবে জিনিসটা ডায়াগনোসিস করবেন, বা ডায়াগনোসিসের পরে কি কি স্টেপে আপনি ম্যানেজ করবেন, ম্যানেজ করার পরে আরো কি কি কমপ্লিকেশন হতে পারে, এই সব ওয়ার্ড রিলেটেড, একদম ওয়ার্ড রিলেটেড, একদম দিনকে দিন আমরা দৈনন্দিন কাজে আমাদের যেভাবে যেভাবে পেশেন্ট গুলো আমাদের কাছে প্রেজেন্ট করে ঠিক সেভাবেই বইটাতে সুন্দরভাবে দেওয়া আছে। তো আজকের আজকের সেশনে আমি আপনাদেরকে তিনটা তিনটা টপিক নিয়ে মোটামুটি আপনার ম্যামের বই থেকে দেখাবো। তো আপনারা এতে বুঝতে পারবেন যে আসলে বইটাতে কি আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ব্যাপারে এই বইটার আরেকটা বিশেষত্ব আছে, যেটা হচ্ছে এখানে মানে এই বইটা থেকে আসলে পার্ট ওয়ানে একটা দুইটা কোশ্চেন আসে, প্লাস হচ্ছে মিড টার্ম বা এফসিপিএস পার্ট টু মানে এফসিপিএস ফাইনাল, এই পরীক্ষাগুলোতেও কোশ্চেন আসে। তাই এই বইটা যেমন আমাদের হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য জরুরি, প্লাস হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন এক্সামের জন্য অনেক বেশি জরুরি। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আন্ডার গ্রাজুয়েটদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বই। কেন বলছি, কারণ আন্ডার গ্রাজুয়েটদের যেমন আমরা ইন্টার্নশিপ সময়ে যখন হচ্ছে গাইনি প্লেসমেন্ট থাকে তখন কিন্তু কেসগুলো আমরা ভালোভাবে বুঝি না। কিন্তু এই বইটা দেখলে আপনি দেখতে পাবেন যে কেস সিনারিও বেস হচ্ছে গিয়ে, যেহেতু সিনারিও বেস আছে, আপনি সিনারিওটা যদি মিলিয়ে ওই কাজ ওইভাবে হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ করেন, তাহলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। তাহলে আসেন, আমার প্রথম হচ্ছে কি আজকের টপিক ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি। ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি ম্যামের বইয়ে এটা হচ্ছে চ্যাপ্টার 3-তে আছে। তো আপনাদের যাদের কাছে বই আছে তারা সবাই হচ্ছে বইটাতে দেখতে পাবে যে কেস সিনারিওটা এভাবে দেওয়া আছে। আর যাদের কাছে বই নেই, আপনারা চাইলে বাংলা মেড পাবলিকেশনের সাথে যোগাযোগ করে এই বইটা পারচেস করতে পারবেন। তাহলে আসেন, কেস সিনারিওতে প্রথম কেসটাতে আমরা আসি। তো কেস সিনারিওতে মেইনলি প্রথম কেসটা আছে এরকম যে মিসেস রাবেয়া, 28 years old, married woman, has come to you with the complaints of absence menstruation for 2 months and weakness in the morning and vomiting for last 15 days. তার মানে দেখেন, আমরা এই সিনারিও থেকেই কিন্তু মোটামুটি একটু চিন্তা ভাবনা করতে পেরেছি যে আসলে কি হচ্ছে তার মেনস্ট্রুয়েশন অ্যাবসেন্ট, তার মানে কি তার অ্যামেনোরিয়া, 2 মাস ধরে অ্যামেনোরিয়া, সাথে তার মর্নিং সিকনেস আছে। তাহলে ডিটেল আর কি কি আমার হিস্ট্রি নিতে হবে, এখানে বইটাতে এত সুন্দরভাবে দেওয়া আছে। দেখেন ডিটেল কি কি হিস্ট্রি নিতে হবে আপনার, কতদিন ধরে তার বিয়ে হয়েছে, কয় মাস হয়েছে বা কয় বছর হয়েছে, তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি আগে কি রেগুলার ছিল। দেখেন, ব্যাপারটা হচ্ছে ইরেগুলার যদি মেনস্ট্রুয়েশন, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কি রেগুলার অর ইরেগুলার। যদি ইরেগুলার থাকে তাহলে কিন্তু 2 মাস মেনস্ট্রুয়েশন অফ থাকে বা এমনিরে থাকে, ইটস কোয়াইট নর্মাল। কিন্তু যদি রেগুলার মেনস্ট্রুয়েশন থাকে, তার 2 মাস মেনস্ট্রুয়েশন অফ, তার মানে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারবো। আচ্ছা, তাহলে ডিউরেশনটা আমাকে জানতে হবে যে তার কতদিন থাকে, অ্যামাউন্টটা জানতে হবে, তার মেনস্ট্রুয়াল মেনলি টোটাল মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা আমাকে জানতে হবে।
তারপর আসেন অবস্টেট্রিক হিস্ট্রি। অবস্টেট্রিক হিস্ট্রির মধ্যে আপনার জানতে হবে পেটে আগে কয়টা বাচ্চা আছে বা কি অবস্থা, কোনো বাচ্চার কোনো সমস্যা হয়েছিল কিনা। তারপরে এজ অফ লাস্ট চাইল্ড, তাকে অবশ্যই অবশ্যই ল্যাকটেশনাল অ্যামিনিরে এক্সক্লুড করতে হবে। কারণ দেখা যায় আগের বাচ্চা হয়তো হচ্ছে 3-4 মাস, তার এখন 2 মাসে অ্যামিনিরে নিয়ে আসছে, সাথে ভমিটিং আছে, ভমিটিং তো আরো অন্য কারণেও হতে পারে। তাহলে আমাকে ল্যাকটেশনাল অ্যামিনিরিয়া আছে কিনা এটা অবশ্যই এক্সক্লুড করতে হবে। সাথে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি নিতে হবে, কিছু কিছু কন্ট্রাসেপটিভ হিস্ট্রি কন্ট্রাসেপশন নিলে কিন্তু অনেক সময় অ্যামনিরিয়া ডেভেলপ করতে পারে, যে 2-3 মাস স্টপ থাকে তারপরে আবার মেনস্ট্রুয়েশন শুরু হয়। এই জন্য এই ব্যাপারটাও আমাদের খেয়াল করতে হবে। তারপরে দেখেন আমরা আসলে ডায়াগনোসিসে চলে যাই। ডায়াগনোসিসে চলে যাই, ফার্স্ট সেমিস্টারে আমরা কি কি ডায়াগনস্টিক এইড চিন্তা করব। একটা হচ্ছে সিমটম, কি কি সিমটম আমরা দেখবো। সিমটম গুলো হচ্ছে প্রথমে অ্যামনিরিয়া সিমটম নিয়ে এসে আসছে, তারপরে সাথে মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস এই যে বললো সকালবেলা খারাপ লাগছে, এটা কি মর্নিং সিকনেস। তো মর্নিং সিকনেস এর ব্যাপারটা হচ্ছে এটা ইউজুয়ালি কি হয় আর্লি প্রেগনেন্সিতে ডেভেলপ করে। আর্লি প্রেগনেন্সি ইউজুয়ালি একদম আর্লি প্রেগনেন্সি ডেভেলপ করে, এটা ইউজুয়ালি 12 সপ্তাহের পরে একে একেই ভালো হয়ে যায় উইদাউট এনি ট্রিটমেন্ট। মাঝে মাঝে দেখা যায় 16 সপ্তাহ পর্যন্ত এটা পারসিস্ট করতে পারে, কিন্তু তার এত খারাপ লাগবে না যে এটা তার হেলথকে হচ্ছে ইফেক্ট করবে, হেলথকে ইফেক্ট করবে। যদি এক্সেসিভ ইফেক্ট করে তাহলে তো তখন আমাদের অন্য চিন্তা আসবে যে তার আসলে এক্সেসিভ ভমিটিং কেন হচ্ছে, এক্সেসিভ মর্নিং সিকনেস কেন হচ্ছে, তখন অন্য দিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু নর্মাল পড়ছি সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে তার হচ্ছে কন্ডিশনটা কোয়াইট নর্মাল। তারপরে দেখেন ফ্রিকোয়েন্সি অফ মেনস্ট্রুয়েশন। যখন একটা বাচ্চা কনসিভ করে তখন কি হবে, ইউটারাসটা একটু বাল্কি হয়ে যায়, একটু বড় হয়ে যাবে। তখন সে কি করবে, এই বাল্কি ইউটারাসটা ব্লাডারে একটু প্রেসার দেয়। তো ব্লাডারে যখন প্রেসার দেবে তখন এই হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মেনস্ট্রুয়েশন হবে। তারপরে দেখেন এছাড়া আমরা কি কি পাবো, ব্রেস্টের ডিসকমফোর্ট নিয়ে আসবে, যে ব্রেস্টে ডিসকমফোর্ট নিয়ে আসবে। ব্রেস্টে তার 6 থেকে 8 সপ্তাহে ব্রেস্টে একটু ডিসকমফোর্ট পাবে। আর কি কি আমরা সাইন দেখবো, কি কি সাইন দেখবো, ব্রেস্ট সাইন। দেখেন ব্রেস্টে এরকম মানে হচ্ছে কি আমাদের এই যে নিপল এবং অ্যারিওলা খুবই পিগমেন্টেড হয়ে যাবে এমনকি তখন হচ্ছে পেইন হয়। কেন পেইন হবে, এই যে মনকোমারি টিউবারকালসের কারণে। তাই মনকোমারি টিউবারকালসের কারণে প্রোমিয়েন্ট যেহেতু হবে, তাই এই সময় হচ্ছে আপনি পেইন ফিল করবেন। অ্যাবডোমেনে কি হবে, ইউজুয়ালি 12 সপ্তাহ পর্যন্ত অ্যাবডোমেনে কোনো রকমের চেঞ্জ দেখা যায় না। একটা ছোট্ট ফিটাস যখন আপনার অ্যাবডোমেনে আছে বা ইউটারাসে আছে, তখন কিন্তু অ্যাবডোমেনে আসলে ভিজিবল কোনো চেঞ্জ আপনি পাবেন না, ভিজিবল চেঞ্জ পাবেন না। তবে 12 সপ্তাহে আপনি সিম্ফাইসিস পিউবিস, আমাদের যে সিম্ফাইসিস পিউবিস এর ঠিক উপরে আপনি জাস্ট পালপেবল পাবেন। পেলভিক চেঞ্জ কি কি, পেলভিক চেঞ্জে অনেক পেলভিক চেঞ্জ পাবেন। আমাদের যেহেতু বাচ্চাটা আমাদের হচ্ছে কি ইউটারাসে আছে, তাই তো, তাহলে আমরা পেলভিক চেঞ্জ অনেক কিছু পাবো। তাহলে ভ্যাজাইনাতে কি পাবো, ভ্যাজাইনাতে একটা সাইন পাবো যেটা জ্যাকুইমিয়ার আর চ্যাডউইক সাইন। জ্যাকুইমিয়ার আর চ্যাডউইক সাইন এফসিপিএস পার্ট 1 এর জন্য কিন্তু এই যে জ্যাকুইমিয়ার আর চ্যাডউইক সাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে। তাহলে জ্যাকুইমিয়ার আর চ্যাডউইক সাইন কখন পাবো, ইউজুয়ালি 8 সপ্তাহে পাবো। কেন পাবো, কারণ হচ্ছে নর্মালি হচ্ছে ভেনা, আমাদের হচ্ছে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, ভ্যাজাইনাতেও ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, ভাস্কুলার কনজেশন হয়। কনজেশন হলে তখন হচ্ছে কি ভেস্টিবিউল বা ভ্যাজাইনাকে দেখা যাবে ডাস্কি কালার দেখেন, এই যে ডাস্কি কালার দেখা যাবে, এই ডাস্কি কালারটাই হচ্ছে কি আপনার জ্যাকুমিয়ার অর চ্যাডউইক সাইন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আপনি ভ্যাজাইনাতে আসলে আর কি কি সাইন পাবেন। ভ্যাজাইনাল ওয়ালটা একদম সফট হয়ে যাবে, অ্যান্টিও ভ্যাজাইনাল ওয়ালটা ব্লিচ ডিসকালারেশন হবে, এবং হচ্ছে কিছু মিউকাস ডিসচার্জ হতে পারে। কত সপ্তাহে, 6 সপ্তাহে। 8 সপ্তাহে কি পাবেন, 8 সপ্তাহে হচ্ছে লেটারাল ফর্নিক্স, আমাদের যে লেটারাল ফর্নিক্স দুই সাইডে, এই লেটারাল ফর্নিক্স একটা এক্সট্রা পালসেশন পাবেন। এটাকে আমরা বলবো অসিয়ান্ডার সাইন। ঠিক আছে। তারপর আর কি কি সাইন পাবো, সার্ভিক্স খুবই সফট হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো, গুডেল সাইন। লাস্ট এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছে যে গুডেল সাইন কি, বা হচ্ছে না, কোশ্চেনটা এরকম এসেছে সার্ভিক্স সফটেনিং। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তারপরে দেখেন আর কি কি সাইন পাবো আমরা, নর্মালি দেখা যায় যে হচ্ছে আমাদের সাইজ শেপ অফ দ্য ইউটেরাসটা কি। এখানে নর্মালি আপনার যখন হচ্ছে কি একদম আর্লি উইকস থাকবে, তখন কিন্তু ইউটারাসের সাইজটা ওইভাবে বলা যায় না, ওইভাবে বাইরে থেকে আপনি ফিল করতে পারবেন না। দেখেন ম্যামের বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা লেখা আছে যে ইট ইজ নট ইজি টু অ্যাসার্টেন দ্য শেপ ইন অল পেশেন্ট। তাহলে সব পেশেন্টে কিন্তু আপনি শেপটা আইডেন্টিফাই করতে পারবেন না, কিন্তু থিওরিটিক্যালি আমরা
বলতে পারি যে তার হচ্ছে 6 সপ্তাহে একটা মুরগির ডিমের মতো সাইজ হবে, মুরগির ডিমের মতো সাইজ হবে। 8 সপ্তাহে হচ্ছে ক্রিকেট বলের মতো, ক্রিকেট বলের মতো। আর 12 সপ্তাহে একটা বাচ্চার মাথার মতো, বাচ্চার মাথার মতো সাইজ হবে। তাহলে 12 সপ্তাহে দেখেন। আর হচ্ছে নন প্রেগনেন্ট নিউক্লিয়াস হচ্ছে গ্লোবিউলার শেপ হবে, গ্লোবিউলার শেপ হবে। তারপরে আসেন এই যে হ্যাগার সাইন, পামার সাইন, এই ধরনের অনেক সাইন পাবো। তাহলে আমরা কতগুলো সাইন পেলাম? গুরেল সাইন পেলাম, জ্যাকোমিয়ার চ্যাডউইক সাইন, পামার সাইন, হ্যাগার সাইন, অনেকগুলো সাইন পেলাম। এই সবগুলাই কিন্তু বইয়ে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। তারপর দেখেন ইনভেস্টিগেশন। আমরা একটা মানুষ যখন হচ্ছে এমএনএ নিয়ে আসে, ফার্স্ট কি প্রেগনেন্সি টেস্ট। আমরা যে একটা রিপ্রোডাক্টিভ বেজে, আমাদের সিনারিওটা কি ছিল, যে রিপ্রোডাক্টিভ বেজে এসেছে একটা মহিলা আমাদের কাছে, রিপ্রোডাক্টিভ বেজে এসেছে মানে 28 বছর। তাহলে আমরা প্রথমেই চিন্তা করবো যে শি ইজ প্রেগনেন্ট অর নট। তাহলে আমরা প্রেগনেন্সি টেস্ট কয় ধরনের আছে? একটা হচ্ছে ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করি, আর একটা হচ্ছে ব্লাড টেস্ট করি। ব্লাড টেস্ট করি আর ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করি। তাহলে ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট এবং ব্লাড টেস্টে দুইটাতে আমরা বিটা এইচসিজি দেখি, বিটা এইচসিজি দেখি। ইউজুয়ালি কখন ডিটেক্ট করতে পারবো? ব্লাডে দেখেন, ব্লাডে ডিটেক্ট করতে পারবো আমাদের ফার্টিলাইজেশনের 12 দিন পরে, ফার্টিলাইজেশনের 12 দিন পরে। তারপরে দেখেন ইউরিন টেস্টার ইম্পর্টেন্স কি? ইউরিন টেস্ট আমরা কিন্তু বাসায় বসে বসে করতে পারি। একটা প্রেগনেন্সি কিট নিয়ে আসলে আপনি কিন্তু হচ্ছে গিয়ে দেখতে পারবেন বিটা ইসিজি। আপনার হচ্ছে ইউরিনটা নিলে তখন যদি বিটা ইসিজি পজিটিভ হয় তাহলে কি হবে? তাহলে রেড কালার নিবে, দুইটা দাগ আসবে, সেটাতেই তো আমরা ইউরিন টেস্টটা পজিটিভ বলি। আর ব্লাড টেস্টে কি? ব্লাড টেস্টের ব্যাপারটা হচ্ছে আপনার হচ্ছে এইচসিজিটা ভেরি আর্লি, খুবই তাড়াতাড়ি আপনি ডায়াগনোসিস করতে পারবেন। দেখেন মিস পিরিয়ড হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে, মানে মিস পিরিয়ড হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে আপনি ডায়াগনোসিস করতে পারবেন, অথবা ইমপ্লান্টেশনে 5 থেকে 10 দিনের মধ্যে, ইমপ্লান্টেশনে 5 থেকে 10 দিনের মধ্যে, অথবা মিস পিরিয়ডে 1 থেকে 2 দিনের মধ্যে আপনি ডায়াগনোসিস করতে পারবেন। তাহলে খুবই ভালো। আপনি যখন হচ্ছে, অনেকে দেখা যায় যারা ইনফার্টিলিটি পেশেন্ট, তাদের ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি টেনশন থাকে যে আসলে সেই মাসে কনসিভ করছে কিনা। তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো যে ব্লাড টেস্ট করে সরাসরি 1 থেকে 2 দিনের মধ্যে জানা যায়। ডিসঅ্যাডভান্টেজ কি ব্লাড টেস্টের? একটা হচ্ছে প্রথমেই হচ্ছে তার হসপিটালে যেতে হবে, 1 নাম্বার, কারণ সে বাসায় বসে এটা করতে পারবে না, হসপিটালে যেতে হবে। 2 নাম্বার হচ্ছে হসপিটালে যাওয়ার চেয়েও বড় কথা, এটা কিন্তু এক্সপেন্সিভ, তাই সবার ক্ষেত্রে কিন্তু এটা ইজিলি সে ক্যারি করতে পারবে না। আবার রেজাল্ট আসতে একটু সময় লাগে, অনেকের ধৈর্য অনেক কম থাকে যে তাড়াতাড়ি রেজাল্ট পেতে হবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা। তারপরে দেখেন একটা ইম্পর্টেন্ট জায়গা, হোয়াট ইজ কেমিক্যাল প্রেগনেন্সি? কেমিক্যাল প্রেগনেন্সি কি? কেমিক্যাল প্রেগনেন্সি জিনিসটা হচ্ছে, এই জিনিসটা কিন্তু দেখেন মেয়ের বই কি সুন্দরভাবে দেওয়া আছে। প্রেগনেন্সি টেস্ট পজিটিভ কিন্তু আপনি প্রেগনেন্ট না, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ কিন্তু প্রেগনেন্ট না। তাহলে কি কি কন্ডিশনে দেখেন, এই যে বাইরে থেকে যদি আপনি ইসিজি ইনজেকশন নেন, মানে হচ্ছে আমাদের যে হচ্ছে ইনফার্টিলিটি ক্ষেত্রে যে ট্রিটমেন্টে দেওয়া হয় ইসিজি ইনজেকশন, ইসিজি ইনজেকশন নিলে কিন্তু আপনার হচ্ছে বিটা ইসিজি বাড়বে। তারপর হচ্ছে পিটুইটারি এইচসিজি। তারপরে কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো এইচসিজি প্রডিউস করে, সেসব ক্ষেত্রে। আরেকটা জিনিস আছে, রেনাল ফেলিওরের ক্ষেত্রে ডিলেড এইচসিজি ক্লিয়ারেন্স হয়, ডিলেড এইচসিজি ক্লিয়ারেন্স হয়। এই যে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই যে এই কোশ্চেনটা না, একদম হুবহু এই পার্ট 1 পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছে। তাহলে দেখেন পার্ট 1 পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই বইটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখেন আলটিমেটলি আমরা কি করি ডায়াগনোসিস করার জন্য? আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফি কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে টিবিএস আর একটা ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি, একটা হচ্ছে ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি। তো ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি বা ট্রান্স ভ্যাজাইনাল মানে আলট্রাসোনোগ্রাফি আমরা কেন করব? কেন করব? মোট কথা হচ্ছে আপনার জেস্টেশন লাইন্স, অনেকে কিন্তু অ্যামেনোরিয়ার হিস্ট্রি দিতে পারে না, বা হচ্ছে তার লাস্ট মেনস্ট্রুয়াল ডেট বলতে পারে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই যে জেস্টেশন এজ বা ফিটাস ভায়াবল কিনা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিটাস ভায়াবল কিনা। অনেক সময় দেখা যায় আইইউডি হয়ে গেছে জানে না, বা হচ্ছে ব্লাইটেড ওভাম হচ্ছে জানে না। তাহলে এই যে ফিটাস ভায়াবল কিনা সেই জিনিসটা জানার জন্য কিন্তু আমার আল্ট্রাসোনোগ্রামটা ইম্পর্টেন্ট। তারপরে দেখেন ডায়াগনস্টিক এইড এর সেকেন্ড ট্রাইমেস্টারে কি? সেকেন্ড ট্রাইমেস্টারে আপনার নর্মালি সিমটম গুলো কি সাবসাইড করে যাবে, আস্তে আস্তে কি গ্র্যাজুয়ালি আপনার অ্যাবডোমেনটা একটু বড় হতে থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনি যখন একজন মা হবেন তখন আপনি কি করবেন? আপনার বাচ্চা আর বাচ্চার মুভমেন্টটা ফিল করতে পারবেন। কত সপ্তাহে? এটা 20 সপ্তাহে। দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের ওয়ার্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় 18 সপ্তাহে আসলো, বা হচ্ছে মানে 18 সপ্তাহ আসলো, 15 সপ্তাহ আসলো, সে এসে কমপ্লেইন করলো যে হচ্ছে কি তার বাচ্চা তো মুভ করছে না এখনো। তাহলে আমরা যদি জানি যে 20 সপ্তাহে আমাদের বাচ্চা প্রথমবার মুভ করবে, তাহলে কিন্তু আমরা তাকে আরো ভালোভাবে কাউন্সিলিং করতে পারবো। তারপরে দেখেন সাইনের ক্ষেত্রে কি? ক্লোয়াজমা। ক্লোয়াজমা কি? আমাদের মুখের মধ্যে এই যে ফোরহেড ফেস এগুলোর মধ্যে একটা হচ্ছে মানে হচ্ছে পিগমেন্টেশন দেখা যাবে, সেটাই হচ্ছে ক্লোয়াজমা। তারপর ব্রেস্ট চেঞ্জ কি? ব্রেস্ট চেঞ্জ আমরা কিন্তু দেখেছি মোটামুটি সে 20 উইকসে
20 উইকসে আমাদের সেকেন্ডারি অ্যারিওলা ডেভেলপ করে, সেকেন্ডারি অ্যারিওলা অ্যাপিয়ার করে। এটা কিন্তু আমাদের জন্য পার্ট 1-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া মনে করবেন এই টিউবারকুল গুলো প্রোমিনেন্ট হয়, কোলোস্ট্রাম ঠিক হয়ে যায় কখন? 16 সপ্তাহে। 16 সপ্তাহে কিন্তু কোলোস্ট্রাম ঠিক থাকে, ঠিক আছে। তারপর দেখেন অ্যাবডোমিনাল এক্সামিনেশন আপনি ইন্সপেকশন করে কি দেখবেন? ইন্সপেকশন করে কিছু দেখবেন ভিজিবল কিছু, আমরা কিন্তু এটা জানি যে ভিজিবল কিছু পিগমেন্টেশন একদম সিম্ফাইসিস পিভিস থেকে, সিম্ফাইসিস পিভিস থেকে যখন হচ্ছে গিয়ে একটা একটা লম্বা একটা দাগ থাকবে, সেটা কি নাম? সেটা হচ্ছে লিনিয়া নাইগ্রা। আর এটা হচ্ছে স্ট্রায়া। স্ট্রায়া কি? স্ট্রায়া গ্রাভিডাম কি? চারপাশে, চারপাশে যেগুলো হবে সেগুলো হচ্ছে গিয়ে কি, এই যে দেখেন স্ট্রায়া গুলো দেখা যাচ্ছে, স্ট্রায়া গুলো দেখা যাচ্ছে লোয়ার অ্যাবডোমেনে ইউজুয়ালি হয়। এটা হচ্ছে স্ট্রায়া গ্রাভিডেরাম। তারপর পালপেশন করলে আপনি কি পাবেন? পালপেশন করলে আমরা হচ্ছে ফান্ডাল হাইটটা করবো, যে জেস্টেশনের এজ বাড়ার সাথে সাথে আপনার ফান্ডাল হাইটটা কি বাড়তে থাকবে, ইউটেরাসটা সফট হবে, ফিটাল পার্টটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, আস্তে আস্তে ফিটাল পার্টটা বুঝতে পারবেন। অস্কালটেশনে কি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের ফিটাল হার্ট সাউন্ড। তাহলে আমি অস্কালটেট করে স্টেথো দিয়ে কি বুঝতে পারবো? ফিটাল হার্ট সাউন্ড। ফিটাল হার্ট সাউন্ডটা ইউজুয়ালি অস্কালটেট করতে পারবো কখন? 18 থেকে 20 সপ্তাহে আমরা ইউজুয়ালি অস্কালটেট করে জানতে পারবো। তাহলে ফিটাল হার্ট সাউন্ড নর্মাল কত? 110 থেকে 160। তাহলে এর আগে বা পরে হলে আমার বুঝতে হবে যে বাচ্চার হার্ট সাউন্ডের সমস্যা আছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আমরা ওয়ার্ডে এটাতে খুবই মানে কনফিউজ হয়ে যায়। কনফিউজ হয়ে যায় কোথায়? দেখেন দুইটা আলাদা সাউন্ড আছে। আলাদা সাউন্ড কি? একটা হচ্ছে ইউটারাইন শাফল। ইউটারাইন শাফল এই জিনিসটা কি? ইউটারাইন শাফল জিনিসটা হচ্ছে আমাদের ইউটারাইন ভেসেল যখন একজন প্রেগনেন্ট হয়, একজন প্রেগনেন্ট হয় তার তো ইউটারাইন ভেসেলটা আরো বেশি হচ্ছে ইয়াক হয়, মানে ডাইলেট হয়ে যায়, ডাইলেট হয়ে যায়, তার ব্লাড ভেসেল ব্লাড ফ্লো বেড়ে যায়। তো ব্লাড ফ্লো যখন বেড়ে যায় তখন একটা মারমারের মতো একটা সফটেনিক সাউন্ড পাওয়া যায়, সেটাই হচ্ছে ইউটারাইন শাফল। এখন আপনি ফিটাল হাউস সাউন্ড শুনছেন নাকি ইউটারাইন শাফল শুনছেন? এটার মধ্যে পার্থক্য করবেন কিভাবে? এটার মধ্যে পার্থক্য করবেন মায়ের পালস দেখে। মায়ের পালসের সাথে যদি সিনক্রোনাইজ হয় তাহলে আপনি বুঝবেন এটা ইউটেরাইন শাফল। আর যদি সিনক্রোনাইজ না হয় তাহলে আপনি কি বুঝবেন? তাহলে আপনি বুঝবেন যে এটা ইউটেরাইন শাফল না। আচ্ছা, তারপরে দেখেন ভ্যাজাইনাল এক্সামিনেশনে কি দেখবো? ওই যে ব্লুইস ডিসকালারেশন আমরা পাবো। আলটিমেটলি সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম করব। আলট্রাসোনোগ্রাম করব, আলট্রাসোনোগ্রামে গিয়ে আমরা হচ্ছে হেডের হেডের সার্কামফারেন্সটা ভালোভাবে বুঝতে পারবো, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, ফিমার লেন্থ। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ধরেন আমাদের হচ্ছে বাচ্চাটা আইইউজিআর হচ্ছে কিনা, বাচ্চা হচ্ছে গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা। অনেক কেসে যেমন জিডিএমের মায়ের যদি ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা কি, বাচ্চা হচ্ছে ম্যাক্রোসোমিয়া হয়, বাচ্চা অনেক বড় হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে তাহলে ওইটাও আমরা ডায়াগনোসিস করতে পারবো কিন্তু যে বাচ্চা আসলে দ্রুত বড় হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন থার্ড ট্রাইমেস্টার। থার্ড ট্রাইমেস্টার ডায়াগনোসিস কি? থার্ড ট্রাইমেস্টার তো আসলে ডায়াগনোসিস করার কিছু না, আপনি বাইরে থেকে ভিজিবলি দেখতে পাবেন যে পেটটা এত বড় হয়ে আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে সে হয়তো প্রেগনেন্ট। আচ্ছা, তাহলে সিমটমটা কি? সিমটম ইউজুয়ালি হচ্ছে তার অ্যামোনিরিয়া পারসিস্ট করে, অ্যামোনিরিয়া পারসিস্ট করবে এবং গ্র্যাজুয়ালি তার অ্যাবডোমেনটা বড় হতে থাকবে। সাথে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সে এসে আপনার কাছে বলবে কি ফ্রিকোয়েন্সি অফ মেনস্ট্রুয়েশন, কারণ একটা গ্রাভিড ইউটেরাস যতই বড় হচ্ছে তত আপনার ব্লাডার প্রেশার দিচ্ছে, আপনার মেনস্ট্রুয়েশন ফ্রিকোয়েন্সি বাড়ছে। আচ্ছা, তাহলে সাইন কি কি পাবেন? ইউটেরাসের শেপ, ইউটেরাসের শেপটা হচ্ছে কি দিন দিন চেঞ্জ হবে, 36 বেসিস স্ফেরিক্যাল শেপ হবে। আপনি সিম্পাইসিও ফান্ডাল হাইড করবেন, ব্যাকস্টনিক কন্ট্রাকশন দেখবেন, ফিটাল পার্স। আচ্ছা, থার্ড মাসের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আপনি ফিটাল পার্স ফিল করতে পারবেন যে এটা হচ্ছে গিয়ে কেফালিক প্রেজেন্টেশন আছে, ভার্টেক্স ভার্টেক্স প্রেজেন্টেশন নাকি হচ্ছে গিয়ে ব্রিজ প্রেজেন্টেশন। এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন হাত দিয়ে, আপনি কিন্তু ফিল করতে পারবেন। তাহলে দেখেন বইয়ে কিন্তু একদম টু দা পয়েন্ট, মানে আমি যখন বলছি তখন আমার মনে হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে ওয়ার্ডে যেভাবে পেশেন্টটা দেখছি ওইভাবেই যেন কেসটা সিনারিও আকারে এখানে দেওয়া আছে। তার মানে দেখেন এই জিনিসটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা কি? হোয়াট আর দ্য কজেস অফ অ্যাবডোমিনাল সোয়েলিং আদার দ্যান প্রেগনেন্সি? অনেক সময় দেখা যায় যে পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু সে প্রেগনেন্ট না। এর কি কি কারণ হতে পারে? এক নম্বর হচ্ছে ফাইব্রয়েড ইউটারাস। কিভাবে আলাদা করবেন? ম্যাডামরা কিন্তু আমাদের বিভিন্ন সময় কোশ্চেন করে, আমাদের ধরেন মর্নিং সেশন হোক বা হচ্ছে যে কোনো সায়েন্টিফিক সেমিনারে এইসব কোশ্চেন কিন্তু করে যে তুমি কিভাবে আলাদা করবে। তাহলে দেখেন যে কিভাবে আলাদা করব সেই জিনিসগুলোও আলাদাভাবে সুন্দরভাবে দেওয়া আছে। তো ফাইব্রয়েড ইউটারাসে কি হবে? ইউজুয়ালি অ্যামেনিরিয়া পারসিস্ট করবে না, অ্যামেনিরিয়া থাকবে না, তাও কিছু কিছু ক্ষেত্রে অ্যামেনিরিয়া থাকতে পারে। তখন আমরা কিভাবে করব? দেখেন প্রেগনেন্সি সাইন গুলো তার থাকবে না, আলট্রাসোনোগ্রামে আমি এক্সক্লুড করতে পারবো। এছাড়া ওভারিয়ান সিস্ট হতে পারে, ইনসিস্টেড টিউবারকুলার পেরিটোনাইটিস, এছাড়া পায়োমেট্রা, ডিস্টেন্ডেড ইউরিনারি ব্লাডার। অনেক সময় হচ্ছে ইউরিনারি ডিটেকশনের কারণে তার মনে হয় যে পেটটা অনেক বড় হয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, দেখেন সিউডোকাইসিস।
ডায়াগনোসিস। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? এই যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন সময় অনেক ধরনের ঘটনা ঘটে। কি? ওই যে রিসেন্টলি না, বেশ আগেই হচ্ছে পাবনাতে যে ঘটনাটা ঘটেছে। তাহলে দেখেন, এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। আপনি হচ্ছে সাইকোলজি মানে সে প্রেগনেন্ট, সে মহিলা মনে করবে যে সে আসলে প্রেগনেন্ট, কিন্তু আসলে সে প্রেগনেন্ট না। গ্র্যাজুয়ালি দেখা যাবে তার অ্যাবডোমেনটাও বড় হচ্ছে। দেখেন, গ্র্যাজুয়াল এনলার্জমেন্ট অফ অ্যাবডোমেন ডিউ টু ডিপোজিশন অফ ফ্যাট। কারণ তার মনে হবে তার বাড়িতে বাচ্চা আছে, সে আরো বেশি বেশি খাবে, ফ্যাট আরো বেশি ডিপোজিশন হবে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি কি সুন্দরভাবে আমরা একটা কেস আসলে কিভাবে ডায়াগনোসিস করতে পারবো, সুন্দরভাবে একদম বইয়ে দেওয়া আছে। তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রফেসর ডক্টর রাশিদা ম্যাডাম আমাদের সাথে আসলে আজকে জয়েন করার কথা ছিল, তো ম্যাডামের মানে ব্যস্ততার কারণে আজকে জয়েন করতে পারেনি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আচ্ছা, পরের টপিকটা আমরা চলে যাই। ম্যাম আরো আরো সুন্দরভাবে আসলে প্রতিটা কেস সিনারিও এত সুন্দরভাবে সাজিয়েছেন। দেখেন, 20 চ্যাপ্টার 27 আপনি দেখবেন RH আইসোমিনাইজেশন নামে একটা চ্যাপ্টার আছে। RH আইসোমিনাইজেশন এটা কিন্তু আমরা অহরহ পাই, কিন্তু আমরা হচ্ছে স্টেপ অফ ম্যানেজমেন্ট কিন্তু আমরা মানে আমাদের অনেক কনফিউশন লাগে যে আসলে কি করব। তাহলে দেখেন, কেস সিনারিওটা এরকম: মিসেস নাজিয়া নামে একজন মহিলা এসেছে আপনার কাছে, প্রেগনেন্ট ফর 12 উইকস, হার ব্লাড গ্রুপ ইজ বি নেগেটিভ। তার মানে RH আইসোমিনাইজেশন হওয়ার চান্স বেশি, মানে RH নেগেটিভ মাদার। তাহলে আপনি কি কি হিস্ট্রি আপনাকে মাস্ট নিতে হবে? ওয়ার্ডে এরকম একটা পেশেন্ট আসে, আপনাকে কি কি হিস্ট্রি নিতে হবে মাস্ট? কি নিতে হবে? তার আগে আগে কোনো ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে কিনা, তার কারেন্ট প্রেগনেন্সি কমপ্লেইন গুলো অবশ্যই ভালোভাবে শুনতে হবে। কেন? কারণ মাঝখানে তার থ্রেটেন অ্যাবর্শন হয়েছে কিনা, কোনো অ্যাবডোমিনাল ট্রমা হয়েছে কিনা, বা অন্য কোনো ধরনের পিভি ব্লিডিং মানে পারভাজাইনাল ব্লিডিং বা ট্রান্সপার্সেন্টাল হেমোরেজ হওয়ার মতো কোনো ব্লিডিং হয়েছে কিনা, এটা আপনাকে শুনতে হবে। কেন শুনতে হবে? না হলে আপনি ওই সময় সে এনটিডি পেয়েছিল কিনা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। না হলে তো পরের বাচ্চা আমরা জানি যে এই বাচ্চাই এফেক্টেড হতে পারে। আচ্ছা, এটা সামনে আমরা আসবো ইনশাল্লাহ। ওয়েদার শি ইজ বুকড কেস অর নট। আচ্ছা, ডাজ শি নো অ্যাবাউট হার হাজবেন্ডস ব্লাড গ্রুপ? তাহলে তার হাজবেন্ডের ব্লাড গ্রুপটা কি, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ হলে তো কোনো চিন্তাই নেই, ঝামেলা নাই, কারণ সেও নেগেটিভ, হাজবেন্ডও নেগেটিভ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি হাজবেন্ড পজিটিভ হয়, তাহলেই তো আমার চিন্তা যে বাচ্চার কি হবে। তাহলে আমার জানতে হবে যে হাজবেন্ডের ব্লাড গ্রুপটা সে জানে কিনা। তারপরে দেখেন, আরেকটা কোশ্চেন করতে হবে, সে আগে কনসিভ করেছিল কিনা। কেন? কারণ আগে কনসিভে সে হচ্ছে এনটিডি পেয়েছিল কিনা, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। না হলে এই বাচ্চা তো খুবই রিস্কে আছে। আচ্ছা, তারপরে যদি কোশ্চেন অ্যান্সার যদি ইয়েস হয়, তাহলে আমার জানতে হবে যে আগে কয়বার সে কনসিভ করেছিল, আগে প্রেগনেন্সি ফেট কি ছিল, বাচ্চাটা আদৌ ভালো আছে নাকি নাই, বা বাচ্চাটা কোনোভাবে মারা গিয়েছে কিনা, কোনো স্টিল বার্থ হয়েছে কিনা, তারপর হচ্ছে কোনো অ্যাবর্শন আছে কিনা, তার এমআরআই হিস্ট্রি আছে কিনা, তার একটোপিক আছে কিনা। এই সবগুলো কিন্তু ডিটেলস আমাকে জানতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন, সে লাস্ট প্রেগনেন্সিতে কোনো এএনসিতে অ্যান্টিনাটাল চেক আপে ছিল কিনা, সে এনটিডি প্রোফাইলেক্সিস পেয়েছিল কিনা, এই সবগুলো আমাদের জানতে হবে। তাহলে দেখেন, আমরা যখন একটা কেস সিনারিও পাই, এরকম একটা কেস পাই, তখন কিন্তু আমাদের মাথায় আসে না যে কি কি কোশ্চেন আসলে করা উচিত। তাহলে দেখেন, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আমাদেরকে করতে হবে, এই কোশ্চেন গুলো আমাদের করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন আপনি কি কি দেখবেন, মাস্ট। দেখেন ম্যাম কি সুন্দর ভাবে লিখেছেন, অ্যানিমিয়া, অবশ্যই অ্যানিমিয়া দেখতে হবে, তারপর ব্লাড প্রেশারটা দেখতে হবে, অ্যাবডোমেনটা আমার পালপেট করতে হবে, আর হচ্ছে পারভেজাইনাল এক্সামিনেশন দেখতে হবে। আচ্ছা, তারপরে দেখেন, আপনি ওয়ান কোয়ারিতে দেখেন কি কি পেলেন, যে আপনি জানতে পারলেন যে এটা তার ফার্স্ট প্রেগনেন্সি, 1 নাম্বার। তারপর এটা হচ্ছে তার কোনো ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি নাই। তাহলে আপনি কি করবেন, তার হচ্ছে একটা অ্যান্টিবডি টাইটার করবেন যে তার আদৌ অ্যান্টি রেসাস অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। এখন দেখলেন আপনি অ্যান্টিবডি টাইটার নেগেটিভ, তার মানে তার কোনো ট্রান্সপ্লাসেন্টাল হেমোরেজ এর মধ্যে কিন্তু হয় নাই। তারপরে আপনি কি করবেন আসলে? যদি অ্যান্টিবডি টাইটার নেগেটিভ হয় ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিটে, তার মানে কি, এটা ইন্ডিকেট করে মা স্টিল নন ইমিউনাইজড। তখন আমরা কি করব? অবশ্যই ফাদার ব্লাড গ্রুপটা দেখবো। কেন? কারণ হচ্ছে বাবা আদৌ আদৌ পজিটিভ না নেগেটিভ। বাবা যদি পজিটিভ হয়, তাহলেই তো তার হচ্ছে বাচ্চার সমস্যা হওয়ার চান্স থাকে, তাই তো? তাহলে ফাদার ব্লাড গ্রুপটা অবশ্যই দেখতে হবে, অবশ্যই সাথে আরএস টাইপিংটা দেখতে হবে। বাবা যদি কোনো কারণে নেগেটিভ হয়, তাহলে আমাদের কোনো চিন্তা নেই, বা
প্রেগনেন্সি সে কন্টিনিউ করবে। তাহলে যদি বাবা পজিটিভ হয় তখনই আমাদের চিন্তা। তাহলে অ্যান্টিবডি স্ক্রিনিং আমরা আবার করব। কবে করব? ২০ সপ্তাহে, ২৪ সপ্তাহে, ২৮ সপ্তাহে। তাহলে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আউটডোর বেসিস এ আসে এরকম পেশেন্ট, তাহলে আমরা কিন্তু সাথে সাথেই তাকে হচ্ছে গিয়ে যে নরমাল ট্রিটমেন্ট দিয়ে ছাড়া যাবে না। তাকে বলে দিতে হবে যে তার অ্যান্টিবডি স্ক্রিনিং টেস্টটা করতে হবে কবে? এটা ২০ সপ্তাহে করতে হবে, তারপরে হচ্ছে ২৪ এবং ২৮ সপ্তাহে করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন অ্যান্টিবডি টাইটারটা আসলো নেগেটিভ। তাহলে তো ভালো। তার নেগেটিভ তার মানে ট্রান্সপ্লাসেন্টাল হেমোরেজ হয় নাই। তার অলরেডি এখনো অ্যান্টিবডিটা তৈরি হয় নাই। তাহলে আপনি কি করবেন? তাকে হচ্ছে এনটিডি ইমিউনোগ্লোবুলিন প্রোফাইলেক্সিস হিসেবে আমরা ২৮ থেকে ৩০ সপ্তাহে তাকে প্রোফাইলেক্সিস হিসেবে এনটিডি দিব। আচ্ছা, তারপরে প্রেগন্যান্সি আমরা কন্টিনিউ করব। তার কিন্তু কোন রকম এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যে সবার কোশ্চেন থাকে যে আরএস নেগেটিভ মাদারে কি আমরা হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি অ্যালাউ করব কিনা? অবশ্যই অ্যালাউ করব। নো কন্ট্রাইন্ডিকেশন দেখেন, নো কন্ট্রাইন্ডিকেশন ফর ভ্যাজাইনাল ডেলিভারি ফর আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ। আচ্ছা, তবে কি কি প্রিকশন নিতে হবে? অবশ্যই যাতে এমন ভাবে ডেলিভারি করতে হবে যাতে আপনার ব্লিডিং বা ফিটো ম্যাটার্নাল হেমোরেজ খুবই মিনিমাইজ হয়, খুবই কম হয়। আচ্ছা, ডেলিভারির পরে মোস্ট ইম্পোর্টেন্ট জায়গা হচ্ছে অবশ্যই আমরা কর্ড ব্লাড দিব। কর্ড ব্লাড নিয়ে কি করব? বাচ্চা হচ্ছে ব্লাড গ্রুপিংটা দেখব, কোষ টেস্ট করব, রেটিকুলোসাইট কাউন্ট এই সবগুলাই দেখব। এগুলো দেখে আমরা হচ্ছে ডিসাইড করব। যদি বাচ্চার পজিটিভ হয় তার মানে ট্রান্সফার হেমোরেজ কিন্তু কিছু হলেও হয়েছে। পজিটিভ হলে মাকে আমরা কি করব? এনটিডি দিয়ে দিব। 72 আওয়ার্স এর মধ্যে এনটিডি দিয়ে দিব। রিলেটেড কি কি ইনফরমেশন আমাদের জানতে হবে সেটা হচ্ছে মায়ের যদি বাচ্চার যদি আরএইচ পজিটিভ হয় তার মানে কি? আরএইচ পজিটিভ মানে রেসাস অ্যান্টিজেন তার আছে। রেসাস অ্যান্টিজেন আছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে বাবার দেখেন এখানে একটা সুন্দরভাবে দেওয়া আছে। বাবা যদি এখানে বাবার কথা বলেছে, বাবা যদি হোমোজাইগাস পজিটিভ থাকে, বাবা যদি হোমোজাইগাস পজিটিভ দেখেন হোমোজাইগাস পজিটিভ বাবা, তাহলে কি হবে? সবগুলা বাচ্চা পজিটিভ হবে। সবগুলা বাচ্চা পজিটিভ হয়। কিন্তু বাবা যদি হেটারোজাইগাস পজিটিভ, এই যে হেটারোজাইগাস দেখেন ডি বড় হাতের ডি একটা ছোট হাতের ডি, হেটারোজাইগাস পজিটিভ থাকে তাহলে কি হবে? 50% বেবি হচ্ছে পজিটিভ হবে হেটারোজাইগাস, আর 50% বেবি নেগেটিভ হবে। তার মানে আমরা যদি একটা বাবার ব্লাড গ্রুপ পজিটিভ পাই তাহলে কিন্তু আমি 100% বলতে পারবো না যে বাচ্চাটা পজিটিভই হবে। আর বাবা যদি নেগেটিভ হয়, মাও নেগেটিভ হয়, তার মানে 100% চান্স হচ্ছে সবগুলা বাচ্চাই নেগেটিভ হবে। এখন আমাদের কোয়েশ্চেন আছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি মানে কি? আরএইচ ইনকম্প্যাটিবিলিটি মানে বাচ্চা হচ্ছে পজিটিভ, মা নেগেটিভ। এটাই হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। আরএইচ আইসোমিনাইজেশন মানে কি? আরএইচ আইসোমিনাইজেশন মানে একটা অ্যান্টিবডি তৈরি হবে। কারণ মায়ের যখন বাচ্চার অ্যান্টিজেন যখন মায়ের শরীরে প্রবেশ করে তখন কি? এটা আমার জন্য ফরেন, স্বভাবতই এটা আমার জন্য ফরেন হলে কি হবে? এটার এগেইনস্টে আমার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হবে। এই যে অ্যান্টিবডি তৈরি হলে সেটাকে আমরা বলবো আরএইচ আইসোইমিউনাইজেশন। আচ্ছা, এখন অ্যান্টিবডি কয় ধরনের? এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। কয় ধরনের? দুই ধরনের। এটা আইজিএম, আইজিজি। এখন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আইজিএমটা অনেক তাড়াতাড়ি অ্যাপিয়ার করলেও এটা প্লাসেন্টা ক্রস করতে পারে না। কেন? তার হচ্ছে সাইজে অনেক বড়, মলিকুলার সাইজ অনেক বড়, এটা প্লাসেন্টা দিয়ে যেতে পারে না। আইজিজি একটু দেরিতে ডেভেলপ করে এজন্য আমরা একে কি বলি? ইনকমপ্লিট অথবা ব্লকিং অ্যান্টিবডি বলে থাকি। এটা হচ্ছে সাইজটা ছোট, এটা ইজিলি প্লাসেন্টা ক্রস করতে পারে এবং বাচ্চার কি রেড ব্লাড সেলকে এফেক্ট করবে, আলটিমেটলি হিমোলাইসিস করবে। তাহলে দেখেন আমরা যে আরএইচ আইসোমিনাইজেশন কিভাবে ডায়াগনোসিস করব? সব আরএস নেগেটিভ প্রেগনেন্ট ওমেনকে অবশ্যই আমার অ্যান্টিবডি স্ক্রিনিং করতে হবে। ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিটে অবশ্যই আমাকে অ্যান্টিবডি স্ক্রিনিং করতে হবে। যদি রেজাল্ট নেগেটিভ আসে আমরা কিন্তু তাকে সাথে সাথেই বলবো না যে নো চান্স, কোনো চান্স নেই। তাকে আমরা এই রিপিট টেস্টটা করাবো 20, 24 এবং 28 সপ্তাহ। এখন দেখেন আমাদের হচ্ছে আরএইচ আইসোমিনাইজেশন, এই যে আরএইচ আইসোমিনাইজেশন কিভাবে হয় এটা কিন্তু অলরেডি বলেছি। কারণ বাচ্চা যখন এই যে অ্যান্টিজেনটা যখন মায়ের শরীরে ঢুকবে তখন কি হবে? মায়ের শরীরে অ্যান্টিরেসাস অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিরেসাস অ্যান্টিবডিটা আইজিজি, এটা তৈরি হতে অ্যারাউন্ড 16 থেকে 24 সপ্তাহ সময় লাগে। তত এনে যদি আপনার ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো, এই বাচ্চার কোনো এফেকশন হবে না। কিন্তু যদি হচ্ছে ডেলিভারি না হয় তাহলে এই বাচ্চাও কিন্তু এফেক্টেড হবে। তাহলে এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি কি করে?
আইজিজি যেটা, সেটা প্লাসেন্টা ক্রস করতে পারে। প্লাসেন্টা ক্রস করতে পারে তার মানে কি, প্লাসেন্টা ক্রস করতে পারে, প্লাসেন্টা ক্রস করে ও কি করবে, ও মেনলি কি করবে, ও হচ্ছে গিয়ে বাচ্চার রেড ব্লাড সেলকে এফেক্ট করবে, তখন হিমোলাইসিস করবে, বিলিরুবিন বেড়ে যাবে, তখনই বাচ্চার হচ্ছে গিয়ে কি হবে, জন্ডিস ডেভেলপ করবে। এখন দেখেন হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ফিটো ম্যাটার্নাল হেমোরেজ, মানে ফিটো ম্যাটার্নাল হেমোরেজ হওয়ার আর কি কি জায়গা আছে। মায়ের যদি কোনো কারণে ফ্রেটেন অ্যাবর্শন হয়, মায়ের যদি আগে কোনো কারণে অ্যাবর্শন হয়েছে বা ডিএনসির হিস্ট্রি থাকে, এছাড়া একটু প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং, অ্যামনিওসেন্টেসিস, কর্ডোসেন্টেসিস, এই সব কিছুতে আমরা কি করব, অ্যান্টিডি অবশ্যই দিব। কখন এর মধ্যে দিব, উইদিন 72 আওয়ার্স। আচ্ছা, হোয়াই অল আর এস নেগেটিভ মাদার ওমেন ডু নট ডেভেলপ আইসোইমিউনাইজেশন, এই কোশ্চেনটা একবার এফসিপিএস পার্ট 1 পরীক্ষা এসেছে, কেন সব আর এস নেগেটিভ মাদার আর আইসোইমিউনাইজেশন ডেভেলপ করে না। এটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, সেটা হচ্ছে দেখেন, যদি 0.1 ml এর ব্লাডের কম কম ট্রান্সপ্লাসেন্টাল হেমোরেজ হয়, তাহলে কিন্তু আরএইচ এক্সামিনেশন হবে না, এক নাম্বার। আরেকটা হচ্ছে, বাচ্চার যে অ্যান্টিজেন আছে, আরএইচ অ্যান্টিজেন, এই আরএইচ অ্যান্টিজেনের প্রতি আমার কোনো রেসপন্সই নাই, রেসপন্স করতে পারছি না আমি ঠিক মতো, তাহলে রেসপন্স যদি না করতে পারি, তাহলে আমার অ্যান্টিবডি তৈরি হবে না, সেসব ক্ষেত্রেও আরএইচ এক্সামিনেশন ডেভেলপ হবে না। আরেকটা জিনিস হচ্ছে, যদি একই সাথে এবিও ইনকম্পিটিবিলিটি থাকে, তাদের ক্ষেত্রেও আরএইচ ইনকম্পিটিবিলিটি হওয়ার চান্স অনেক কম থাকে। আচ্ছা, তারপরে দেখেন এই কোশ্চেনটা সবসময় আসে না যে, হাউ ডাজ ফার্স্ট বেবি এসকেপ ফ্রম এফেকশন, কিভাবে ফার্স্ট বেবিটা এফেক্ট করতে মানে ফার্স্ট বেবিটা বেঁচে যায় আসলে কেন। কারণ হচ্ছে দেখেন, ফার্স্ট টাইম মা তো ইমুনাইজ থাকে না, কারণ অ্যান্টিজেন তো তার শরীরে আগে ঢুকে নেই। প্রথম যখন সে এক্সপোজার হয়েছে অ্যান্টিজেনের প্রতি, তাহলে অ্যান্টিজেন প্রথম যখন ঢুকছে, তারপরে না অ্যান্টিবডি ঢুকে, অ্যান্টিবডিটা তৈরি হয়েছে। তার মানে কি, অ্যান্টিজেনটা ঢুকার আগেই, অ্যান্টিজেন ঢুকার পরে যদি অ্যান্টিবডি তৈরি হওয়ার আগেই যদি ফার্স্ট বেবি হয়ে যায়, জন্ম নিয়ে নেয়, তাহলে কিন্তু ফার্স্ট বেবি কোনো রকম এফেকশন হবে না। হোয়াট হ্যাপেন্স ইন আরএইচ আইসোমিনাইজেশন, আরএইচ আইসোমিনাইজেশনে কি হয়, আমরা পড়ে ফেলেছি অলরেডি, বলে ফেলেছি। কারণ হচ্ছে বাচ্চা রেড ব্লাড সেলকে এফেক্ট করে, রেড ব্লাড সেলকে এফেক্ট করে কি হবে, রেড ব্লাড সেলকে এফেক্ট করে এটা হিমোলাইসিস করবে, হিমোলাইসিস করলে কি হবে, আমার হচ্ছে বিলিরুবিনের লেভেল বেড়ে যাবে, আলটিমেটলি ফিটাল হিমোগ্লোবিন ভেঙে যাবে, হিমোগ্লোবিন গুলো ভেঙে ভেঙে বিলিরুবিনের পরিমাণ বাড়বে, আলটিমেটলি কি হবে, হাইপার বিলিরুবিনেমিয়া হবে। এসব ক্ষেত্রে দেখা যায় অ্যানিমিয়া তেমন থাকে না, কিন্তু হাইপার বিলিরুবিনেমিয়া থাকে। ঠিক আছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এটা কিন্তু পরীক্ষা আসে দেখেন, মোস্ট লাইফ থ্রেটেনিং কন্ডিশন বাচ্চার জন্য কি, ইরাইট্রোব্লাস্টোসিস ফিটালিস, এর মধ্যে মোস্ট সিভিয়ার কোনটা হয়, সিভিয়ার হয় হচ্ছে হাইড্রোপস ফিটালিস, এটাকে আমরা বলবো হাইড্রোপস ফিটালিসে কি হয়, বাচ্চার হচ্ছে ইডিমা হয়, অ্যাসাইটিস, ওভারঅল ইডিমা ডেভেলপ করে, আলটিমেটলি কি হবে, অ্যাসাইটিস হবে, হাইড্রোথোরাক্স হবে, পেরিকার্ডিয়াল এফিউশন, মানে সারা শরীরে ইডিমেটাস হয়ে যাবে। তাহলে এই হাইড্রোফেটালিসে ফেট কিন্তু অনেক খারাপ, তখন আমরা বাচ্চাকে কি পজিশনে দেখতে পাই, বুদ্ধাস পজিশন। অনেক সময় দেখা যায় যে আনট্রিটেড যখন থাকে, তখন বাচ্চা আইইউডি হয়ে যেতে পারে, আনএক্সপেক্টেডলি আইইউডি হয়ে যেতে পারে। এখন হচ্ছে পোস্ট নেটাল কি কি করব আমরা, একটা বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের দায়িত্ব শেষ না, আমাদের সাথে সাথে হচ্ছে বাচ্চাটাকে ম্যানেজ করতে হবে, প্লাস হচ্ছে বাচ্চাটাকে ক্লোজলি মনিটরিং এ রাখতে হবে। কারণ হচ্ছে এই যে নিউনেটাল ডেটটা কিন্তু খুবই কমন, নিউনেটাল ডেট খুবই কমন, তাদের এত বেশি বিলিরুবিন বেড়ে যায় যে তাদের ওই যে এটাকে কন্ডিশনকে কি বলে, ইকটাস জাভিস নিউনেটাম। তারপরে অনেক বেশি যখন বিলিরুবিন বেড়ে যায়, তখন কি হয়, আমাদের ব্রেইনের বেসাল গ্যাংলিয়া, বাচ্চার বেসাল গ্যাংলিয়াতে যায় এফেক্ট করে, সেটাকে আমরা বলবো কার্নিক টেরাস কনজেনিটাল অ্যানিমিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে দেখেন বইটার মধ্যে কি সুন্দরভাবে আসলে একদম হুবহু আপনি কেস যা যা পাবেন, আপনি একটা ওয়ার্ডে যে পেশেন্টটা পাবেন, ওই পেশেন্টের সিনারিও বেস, মানে হচ্ছে সিনারিও দিয়েই একদম সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে দেখেন আরএস নেগেটিভ মাদারকে আপনি কিভাবে মনিটর করবেন, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। যদি নেগেটিভ হয়, তাহলে কি, ফার্স্ট টেস্ট যদি 12 সপ্তাহে নেগেটিভ হয়, আমরা হচ্ছে রিপিট টেস্ট করব 28 সপ্তাহে, তারপর 36 সপ্তাহে। আর যদি টেস্ট পজিটিভ হয়, তাহলে কি, এভরি 4 উইকস, মানে 4 সপ্তাহ পর পর আমি হচ্ছে টেস্টটা করব, 36 সপ্তাহ পর্যন্ত। আর তারপরে কি করব, আমরা হচ্ছে ডেলিভারি ইলেকটিভ ইন্ডাকশন, মানে হচ্ছে আমরা ইন্ডাকশন দেওয়ার চেষ্টা করব কখন,
38 to 40 উইকস, 38 to 40 উইকস। আচ্ছা, তারপরে দেখেন এই যে ডিউরিং এবং আফটার, মানে যদি আপনি এলএসসিএস করেন, লোয়ার সিজারিয়ান সেকশন করেন, সেসব ক্ষেত্রে আপনি কি কি প্রিকশন অবশ্যই নিতে হবে। প্রিকশন অবশ্যই নিতে হবে, এমন ভাবে হচ্ছে ডেলিভারিটা করাতে হবে যাতে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ব্লাড স্পিলিং না হয়, বা স্পিলেস যাতে না হয়, মানে ব্লাডটা ছিটে যায় যাতে না। আর হচ্ছে ম্যানুয়াল রিমুভাল, প্লাসেন্টাকে আপনি ম্যানুয়ালি রিমুভ করবেন না, স্পন্টেনিয়াসলি রিমুভ হতে দিবেন, ম্যানুয়ালি আপনি প্লাসেন্টা রিমুভ করবেন না। তাহলে আমাদের হচ্ছে গিয়ে কিন্তু অহরহ এই কোশ্চেনটা কিন্তু ম্যাডামরা করেন, যে হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে আরএস নেগেটিভ মাদারে কিভাবে হচ্ছে আমরা যখন আমরা সিজার করব তখন আমরা কি কি প্রিকশন নেব। তাহলে কি কি প্রিকশন নেব, একটা হচ্ছে ব্লাড যাতে স্লিপেজ না হয়, আর একটা ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে এই যে প্রোফাইলেকটিক আর্গোমেট্রিন আমরা দিব না, তাহলে ইট মে ফ্যাসিলিটেট ফিটো প্লাসেন্টার হেমোরেজ, ট্রান্সফিউশন হওয়ার চান্স আরো বাড়বে। তাহলে দেখেন আফটার ডেলিভারি আমার কি কাজ, মেইন কাজ হচ্ছে বাচ্চার কর্ড ব্লাড নিতে হবে, কর্ড ব্লাড নিতে হবে। তাহলে ডেলিভারি পরে কর্ড ব্লাডটা দিয়ে ফিটাল ব্লাড গ্রুপিং এগুলো সব করব। আচ্ছা, তাহলে দেখেন একটা কোশ্চেন এসেছে, মিসেস সাদিয়া ইজ অলরেডি ইমিউনাইজড, ডাজ শি নিড অ্যান্টি ইমিউনোগ্লোবিন আফটার ডেলিভারি। তাহলে দেখেন যদি once mother is immunized there is no use of NTD। এখানে ব্যাপারটা হচ্ছে যদি হচ্ছে অ্যান্টিবডি এখানে যদি আইসো ইমিউনাইজড হয়ে যায়, মানে ব্যাপারটা হচ্ছে জিনিসটা এখানে কোশ্চেনটা এরকম করেছে যে সে কিন্তু এনটিডি পায় নাই, তার হচ্ছে অলরেডি ট্রান্সপ্লাসেন্টাল হেমোরেজ হয়ে গেছে, তার হচ্ছে অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে গেছে। সেসব ক্ষেত্রে আমরা অ্যান্টিডি দিব না। কেন? কারণ অ্যান্টিবডি একবার যদি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, লাইফ লং বাঁচতে পারে। সেক্ষেত্রে আমার প্রোফাইলেক্সিস দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে অ্যান্টিডি ইমিউনোগ্লোবিনটা আমরা ইউজুয়ালি কখন দিব? ইউজুয়ালি 72 আওয়ার্স এর মধ্যে দিব। যদি 72 আওয়ার্স এর মধ্যে না দেই, তাহলে কিন্তু 10 দিনের মধ্যেও দেওয়া যাবে, 10 দিনের মধ্যেও দেওয়া যাবে। তাহলে দেখেন এই কোশ্চেনটাও কিন্তু আমাদেরকে ম্যাডামরা বিভিন্ন সময় করে, যে 72 আওয়ার্স এর মধ্যে আমরা দিতে পারছি না, সেসব ক্ষেত্রে আমরা কি করব, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা 10 দিনের মধ্যে হলেও দিয়ে দিব। হাউ ক্যান আইসোমিনাইজেশন ক্যান বি প্রিভেন্টেড, তাহলে কিভাবে প্রিভেন্ট করব? অবশ্যই যখনই কোনো রকম ব্লিডিং হবে, হেমোরেজ হবে, সাথে সাথে আমরা এনটিডি দিয়ে দিব, সাথে সাথে এনটিডি দিয়ে দিব। তাহলে মোটামুটি আরই চাইসোমিনাইজেশন থেকে কিন্তু এতটুকুই। ম্যামের বই এত সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। পরের চ্যাপ্টারটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এটা আমাদের দেশে এখন, আমাদের দেশে না, পুরো বাংলাদেশে, আমি নিজেও জিডিএম এর রোগী ছিলাম, তো পুরো বাংলাদেশে কিন্তু এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা অনেক বেড়েছে। এটার মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা কোথায় দেখেন, কেস সিনারিওটি এরকম আছে, আমাদের কাছে যেভাবে পেশেন্টরা প্রেজেন্ট করে সেভাবেই কিন্তু দেওয়া আছে। দেখেন, Mrs. Ruma, 32 years old, primary gravida, has come to you with the complaints of amenorrhea for 9 weeks। 9 সপ্তাহ ধরে সে অ্যামেনোরিয়া, তার সাইন সিম্পটম অফ প্রেগনেন্সি আছে। আপনি কনফার্ম করলেন সে প্রেগনেন্ট। অন হিস্ট্রি টেস্ট আপনি দেখলেন যে তার মা, মানে মায়ের মা, মানে হচ্ছে কি মিসেস রুমার মা হচ্ছে ডায়াবেটিক, আর হচ্ছে তার ওজন কত, 70 কেজি, মানে মিসেস রুমার ওজন হচ্ছে 70 কেজি। আদার ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিং এ আপনি নর্মাল পেলেন। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট হিয়ার? উইথ রুটিন বুকিং ইনভেস্টিগেশন, হোয়াট এডিশনাল ইনভেস্টিগেশন ইউ নিড টু ডু। তার মানে দেখেন, তার কাছে কি কি রিস্ক ফ্যাক্টর আছে। এক নম্বর, সে নিজেই ওবেস, ঠিক আছে। এক নম্বর হচ্ছে সে নিজেই ওবেস। আরেকটা ব্যাপার হচ্ছে তার মা হচ্ছে ডায়াবেটিস, তার মা হচ্ছে ডায়াবেটিক, তার মানে তার দুইটা রিস্ক ফ্যাক্টর আছে। একটা হচ্ছে সে নিজেই ওবেস, আর একটা হচ্ছে তার মায়ের হচ্ছে ডায়াবেটিস আছে। তাহলে সে কিন্তু পটেনশিয়াল ক্যান্ডিডেট ফর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আমরা কি করবো, স্ক্রিনিং এ অবশ্যই তাকে আমরা কি দিব, ওজিটিটি দিব, হ্যাঁ, স্ক্রিনে। তাহলে আমরা কি করব, ওজিটিটি করাবো, হ্যাঁ, তাকে ওজিটিটি করাবো। এখন ওজিটিটি ভ্যালুটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে আমরা হচ্ছে গিয়ে সবসময় তো হচ্ছে নর্মাল মানুষেরটা জানি, কিন্তু হচ্ছে গিয়ে প্রেগনেন্সিতে যে এই রেশিওটা চেঞ্জ, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখেন ফার্স্টিং এ কত থাকবে, 5.1 মিলিমোল পার লিটার, 1 আওয়ার্স আফটার হচ্ছে 10 মিলিমোল পার লিটার। আর সরি, এটা হচ্ছে কি এই পেশেন্টটা যখন আপনি ওজিডিটি করেছিলেন তখন হচ্ছে কি 8.5 আসছে। আচ্ছা, এখন দেখেন তার প্লাজমা গ্লুকোজ হচ্ছে 7.5 মিলিমোল পার লিটার আফটার 2 আওয়ার্স। 2 ঘন্টা পরে যদি আপনার 7.5 মিলিমোল পার লিটার আসে, তার মানে কি সে ডায়াবেটিক না। এখন কি আপনার ফার্দার গ্লুকোজ কখনো করা লাগবে? তাহলে আমরা যখন একটা কেস সিনারিও এরকম পাই যে হচ্ছে গিয়ে এখন যে আমার কাছে আসে, এখন দেখলাম যে তার সব রেশিও গুলো নর্মাল, তার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কি করব, তাকে আমরা আবারও হচ্ছে স্ক্রিনিং টেস্ট দিব। কখন? 24 থেকে 28 সপ্তাহে। দেখেন, 24 থেকে 28 সপ্তাহে আমরা আবার তাকে স্ক্রিনিং টেস্ট দিব।
তারপরে দেখলাম নেগেটিভ, বা নেগেটিভ হোক বা পজিটিভ, তাকে আবার টেস্ট করাবো কবে? 32 থেকে 34 সপ্তাহ, 32 থেকে 34 সপ্তাহে। তাহলে দেখেন এরপরেও যদি আমার প্রয়োজন হয় করতে হবে। তাহলে আমি যদি হচ্ছে কি একটা পেশেন্টে এরকম পাই, তাহলে কিন্তু আমি সাথে সাথে বলে দিব না যে আপনার কখনোই জিডিএম হবে না বা ডায়াবেটিস হবে না, এরকম বলা যাবে না। কারণ তাকে আমরা বলবো কি 24 সপ্তাহে আপনি আবার আসবেন, আপনাকে আবার এই টেস্টটা করতে হবে, আবার 32 সপ্তাহেও কিন্তু এই টেস্টটা করতে হবে, এই টেস্টটা করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট এর মতে আমাদের ক্রাইটেরিয়া কি? ফাস্টিং প্লাজমা গ্লুকোজ অবশ্যই 5.1 হতে হবে, 1 আওয়ার্স আফটার হচ্ছে 10 এর মধ্যে থাকতে হবে, 2 আওয়ার্স আফটার 8.5 এর মধ্যে থাকতে হবে। আমরা নর্মাল মানুষের ক্ষেত্রে কি জানি, 2 আওয়ার্স আফটার হচ্ছে 11, তাই তো? কিন্তু দেখেন প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে এটা 8.5, আর 1 আওয়ার্স আফটার হচ্ছে 10, আর হচ্ছে ফাস্টিং হচ্ছে গিয়ে কত? 5.1, ফাস্টিং 5.1। তাহলে রিলেটেড কি কি ইনফরমেশন আমার জানতে হবে তার থেকে দেখেন, gestational diabetes mellitus currently defined as any degree of glucose intolerance। এই যে ধরেন এই তিনটার মধ্যে যে কোনো যদি আপনার ইনটলারেন্স থাকে, কোনোটা সমস্যা থাকে, তাহলেই কিন্তু আমি বলবো যে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন আমরা বারবার প্রেগনেন্সিতে ডায়াবেটিস চেষ্টা করি? তার কারণ হচ্ছে আমাদের প্রেগনেন্সিতে কার্বোহাইড্রেট মেটাবলিজমটা ঠিকমতো হয় না, ঠিকমতো হয় না, গ্লুকোজ ইনটলারেন্স থাকে, গ্লুকোজ ইনটলারেন্স ডেভেলপ করে। এইসব ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাহলে এশিয়ান ওমেনদের ক্ষেত্রে দেখেন একটা কথা লিখেছে, এশিয়ান ওমেন আর ethnically more prone to develop glucose intolerance compared to other ethnic group। মানে আমাদের এশিয়ান পিপলদের কিন্তু এই মানে জিডিএম হওয়ার চান্স অনেক বেশি। তাহলে দেখেন গ্লুকোজ ইনটলারেন্স কেন প্রেগনেন্সিতে হয় আমরা দেখলাম দুইটা কারণ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখেন আমাদের হচ্ছে কি কার্বোহাইড্রেট মেটাবলিজম ঠিক মতো হচ্ছে না, আলটিমেটলি আমার ব্লাডে কি হচ্ছে, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দেখেন এই জায়গাটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের প্রেগনেন্সিতে কিছু এন্টি ইনসুলিন ফ্যাক্টর আছে। এন্টি ইনসুলিন ফ্যাক্টর যেমন স্ট্রোজেন, প্রজেস্টেরন, কর্টিসল, তারপরে হচ্ছে আরো এইচপিএল, লেপটিন, এগুলো অনেক কিছু আছে। যেগুলো কি হয়, যেগুলো আপনার হচ্ছে এন্টি ইনসুলিন ফ্যাক্টর, মানে কি আপনার ইনসুলিনকে কাজ করতে দিবে না, আলটিমেটলি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তাহলে কি ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তার মানে আপনার ইনসুলিনটা কাজ করতে পারবে না, আলটিমেটলি আপনার গ্লুকোজ ইনটলারেন্স ডেভেলপ করবে, গ্লুকোজ ইনটলারেন্স। তাহলে জিডিএম আমরা কিভাবে ডায়াগনোসিস করব? আমরা তো দেখলাম ওজিডিটির মাধ্যমে ডায়াগনোসিস করব। আমেরিকান ডায়াবেটিস সোসাইটি অ্যাসোসিয়েশন অনুযায়ী আমাদের যে হচ্ছে রিস্ক ফ্যাক্টর প্লাস হচ্ছে কি আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে, ক্রাইটেরিয়া বলতে আমাদের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমাদের দেখতে হবে যে ফাস্টিং কত আসে, 5.1, 1 আওয়ার্স আফটার হচ্ছে 10, আর 2 আওয়ার্স আফটার হচ্ছে 8.5, এর মধ্যে হয় কিনা সেটা আমাকে দেখতে হবে, সেটা আমাকে দেখতে হবে। তারপরে দেখেন ডায়াবেটিস আমরা কিভাবে ডায়াগনোসিস করবো, আমরা পেয়েছি। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। কার কার ক্ষেত্রে আপনি জিডিএম চিন্তা করবেন যে এই মহিলাটার বা এই মেয়েটার জিডিএম হতে পারে? কখন? একটা হচ্ছে এইজ যদি 35 এর বেশি হয়, মানে বয়সের যদি 35-এর বেশি হয়, তাহলে আপনার চিন্তা করতে হবে তার জিডিএম হতে পারে। তারপর ফ্যামিলি অর পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রিটা দেখতে হবে, ফ্যামিলি হিস্ট্রিটা দেখতে হবে। সাথে কি, ফ্যামিলি হিস্ট্রিতে আমরা কি দেখবো, তার আগের প্রেগনেন্সিতে ডায়াবেটিস ছিল কিনা, বা আগের প্রেগনেন্সিতে তার কোনো বড় বাচ্চা মানে 4 কেজির উপরে বাচ্চা হয়েছিল কিনা। এক্সেসিভ ওয়েট, মায়ের যদি এক্সেসিভ ওয়েট থাকে, দেখেন এই পেশেন্টটা কিন্তু এক্সেসিভ ওয়েট, ওভার ওয়েট পেশেন্ট হচ্ছে গিয়ে কত, 90 কেজির বেশি। তাছাড়া পিসিও যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, আলটিমেটলি তাদের ক্ষেত্রে জিডিএম হওয়ার চান্স বেশি থাকে। তাহলে হাই রিস্ক কারা? এরাই কিন্তু হাই রিস্ক। সাথে যদি দেখেন তাদের ক্ষেত্রে কোনো কারণে অলিগোহাইড্রামনেস, পলিহাইড্রামনেস, প্রি এক্লাম্পসিয়া এগুলো থাকে, এছাড়া যদি হচ্ছে কি এই যে ডায়েটে কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না এসব ক্ষেত্রে, তাহলে দেখেন ইউ ডিড স্ক্রিনিং টেস্ট ফর ইউর পেশেন্ট অ্যাট বুকিং ভিজিট, ইজ ইট নেসেসারি টু ডি স্ক্রিনিং অ্যাট দিস আর্লিয়েস্ট পিরিয়ড? তার মানে মানে কোশ্চেনটা এরকম যে, সেটা এরকম ধরেন একজন প্রেগনেন্ট লেডি আপনার কাছে এসেছে, এই যে 9 সপ্তাহের কথা বলেছে, যে আসলেই কি এখন কোনো দরকার আছে তাকে হচ্ছে জিডিএম স্ক্রিনিং করার? অবশ্যই দরকার আছে। দেখেন ইয়েস, টেস্টিং এট আর্লিয়ার হ্যাজ মেনি অ্যাডভান্টেজ। আপনি যত আর্লি ডায়াগনোসিস করতে পারবেন তত আপনার জন্য ভালো। সাপোজ মিসেস সুমাস প্লাজমা গ্লুকোজ লেভেল ওয়াজ নর্মাল থ্রু আউট দ্য প্রেগনেন্সি, তাহলে কি আপনার ডেলিভারির সময় কোনো প্রিকশন নিতে হবে? আচ্ছা, প্লাজমা গ্লুকোজ নর্মাল, তাহলে আমার এক্সট্রা কোনো কোশ্চেন নিতে হবে না, প্রিকশন নিতে হবে না। কিন্তু ফলো আপ, কিন্তু ফলো আপে যদি এরকম হয় যে 24 সপ্তাহ ফলো আপে আপনি পেয়েছেন যে হচ্ছে বেশি 11.2, তাহলে দেখেন 2 ঘন্টা পরে 11.2, তার মানে বেশি, তাহলে আপনি কিভাবে ম্যানেজ করবেন? তার মানে সে হচ্ছে ডায়াবেটিক, তার মানে সে ডায়াবেটিক, তাকে একজন ডায়াবেটিক হিসেবেই আপনাকে
ম্যানেজ করতে হবে, ডায়াবেটিক হিসেবেই তাকে ম্যানেজ করতে হবে। তার কি করবেন আপনি হচ্ছে গিয়ে ডায়েট রেস্ট্রিকশন দিবেন। ডায়েট রেস্ট্রিকশন প্রথমে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে এরকম থাকবে যে আমরা প্রথমে ডায়েট দিয়ে চেষ্টা করব যে তার এটা কন্ট্রোল আছে কিনা। সাথে কি করব, আমাদের এইম অফ ম্যানেজমেন্টটা কি হবে, আমাদের ম্যানেজমেন্টের এইম হবে এক নাম্বার যে বাচ্চার বা মায়ের যাতে কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে, যাতে আমরা কমপ্লিকেশন গুলো অ্যাভয়েড করতে পারি। সাথে মায়ের যাতে ইউগ্লাইসেমিক স্টেটে থাকে, মা কোনোভাবে যাতে হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া স্টেটে চলে না যায়। তাহলে এরকম একটা ম্যানেজমেন্ট দেওয়ার জন্য আমার কাকে কাকে লাগবে, অবশ্যই একজন অবস্টেট্রিশিয়ান লাগবে, সাথে এন্ডোক্রাইনোলজিস্টের হেল্প লাগবে। আর আপনি যেহেতু ডায়েট প্ল্যান দিবেন তাহলে নিউট্রিশনিস্ট সাথে হচ্ছে আলটিমেটলি আপনার বাচ্চা ঠিকঠাক আছে কিনা সেজন্য নিউনেটোলজিস্টও লাগবে। তাহলে পেশেন্টকে আপনি কাউন্সেলিং করবেন। তাহলে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, মেডিকেল নিউট্রিশন থেরাপি অথবা ড্রাগ থেরাপিতে আমরা চলে যাব, সেটা হচ্ছে আমার ইনসুলিন। তাহলে মেডিকেল নিউট্রিশন থেরাপির বেনিফিট কি কি, এই যে মেডিকেল নিউট্রিশন থেরাপি দেখেন কি কি বেনিফিট। এক নাম্বার হচ্ছে আপনার হসপিটালে অ্যাডমিশন হতে হচ্ছে না। আপনি আউটডোর বেসিসে তাকে শিখিয়ে দিলেন যে আপনি এই পরিমাণে খাবেন। আর পরিমাণটা এরকম হবে, দেখেন এখানে সুন্দরভাবে ম্যামের বইয়ে দেওয়া আছে যে মিল প্ল্যানটা এমন হবে তাকে এনাফ ক্যালোরি দিবেন যাতে তার বাচ্চাটা সুস্থ থাকে, মাও যাতে সুস্থ থাকে। এমন ক্যালোরি ডায়েট দিব না যাতে হচ্ছে মায়ের হচ্ছে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, বাচ্চাও আলটিমেটলি হচ্ছে গিয়ে বাচ্চা হচ্ছে অপুষ্টিতে ভোগে, এরকম যাতে দেওয়া যাবে না। তাহলে মেডিকেল নিউট্রিশন থেরাপির অ্যাডভান্টেজটা কি, এক নম্বর হচ্ছে তাকে হসপিটাল অ্যাডমিশন হতে হচ্ছে না, সে বাসায় বসে বসে এটা করতে পারছে। তবে অনেকেই কিন্তু ইনসুলিন নিতে চায় না, তাহলে ইনসুলিন ইউজ করতে হচ্ছে না। সাথে কিন্তু তা ফিটাস এবং প্লাসেন্টার গ্রোথটাও ভালো হচ্ছে। রিলেটেড কি কি ইনফরমেশন আমাদের দেখেন এখনো কিন্তু মানে অনেকেই কিন্তু মেটফর্মিন ইউজ করে। কিন্তু দেখেন ম্যামের বইয়ে কি আছে যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট ক্যান বি ইউজ টু কন্ট্রোল ব্লাড গ্লুকোজ হোয়ার নিউট্রিশনাল থেরাপি ইজ ফেল। এই যে মেডিকেল নিউট্রিশনাল থেরাপি যদি ফেল হয়, মাঝে মাঝে আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিতে পারি, কিন্তু তারপরে দেখেন দো ইন্ডিভিজুয়াল আর সিটি সাপোর্ট লিমিটেড এফিকেসি অফ মেটফর্মিন and glyburide in reducing blood glucose level for the treatment of GDM. These agents are not recommended at first line treatment for GDM. তার মানে দেখেছেন আমাদের যে অহরহ মেটফর্মিন দিয়ে থাকি, তাহলে ম্যাম কি বলেছেন যে আমাদের কিন্তু এখন হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে বলেছে যে মেটফর্মিন এফিকেসিটা তেমন ভালো নয়, প্লাস হচ্ছে কি এটা প্লাসেন্টা ক্রস করতে পারে। এর জন্য আমরা কিন্তু এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে এটা চিন্তা করব না। তারপরে দেখেন সাপোজ 24 সপ্তাহে আপনি প্লাজমা গ্লুকোজ পেলেন কত, 10.94। তাহলে ইজ মেডিকেল নিউট্রিশন থেরাপি ইনাফ ফর হার? তার মানে আপনি যখন হচ্ছে এত বেশি পেয়ে ফেলছেন মানে প্রায় 11, তখন কি তাকে মেডিকেল নিউট্রিশন থেরাপি দিবেন, তাকে কি ডায়েট প্ল্যান দিবেন না? তাকে ডায়েট প্ল্যান দিবেন না। তাকে কি করতে হবে, যেহেতু তার প্লাজমা গ্লুকোজ বেশি, তাহলে কি করব আমরা, যেহেতু ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দিতে পারবো না, তাকে আলটিমেটলি আমরা ইনসুলিন থেরাপি দিব। ইনসুলিন থেরাপি দেওয়ার জন্য আমার কি কি মানে আমরা কি কি চুজ করব, অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্টের হেল্প লাগবে। সাথে আমাদের জানতে হবে যে হিউম্যান ইনসুলিনটা আমাদের বেস্ট চয়েস হবে, হিউম্যান ইনসুলিন ইজ দ্য বেস্ট চয়েস। তাহলে দেখেন কি কি করব আমরা। নর্মালি মোস্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব, একটা ইন্টারমিডিয়েট এবং একটা রেগুলার শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট এবং শর্ট অ্যাক্টিং এর একটা মিক্সচার ব্যবহার করব, ইন্টারমিডিয়েট এবং শর্ট অ্যাক্টিং এর মিক্সচার ব্যবহার করব। ইউজুয়ালি সেটা প্রি মিক্স থাকে। এটা কয় বেলা, এটা ইউজুয়ালি 2 বেলা ব্যবহার করবো, 2 বেলা 2 টাইমস, মানে সকালে এবং রাতে। ইউজুয়ালি জিডিএম ডু নট রিকোয়ার মোর দ্যান 20 ইউনিট ইনসুলিন পার ডে ফর গ্লাইসেমিক কন্ট্রোল। ইউজুয়ালি কি বলেছে যে এই পেশেন্টরা ইউজুয়ালি জিডিএম কন্ট্রোল করার জন্য আপনার কিন্তু 20 ইউনিটের বেশি লাগবে না। রেকমেন্ডেড ডোজ শিডিউল হচ্ছে 2/3 অফ দ্য টোটাল ইনসুলিন। এই যে টোটাল ইনসুলিনের 2/3 আপনি সকালে দিবেন আর বাকিটা দিবেন রাতে, 2/3 সকালে দিবেন বাকিটা রাতে। তাহলে আমরা কিভাবে, যদি টোটাল হয় 20, 20-এর 2/3 আমরা সকালে দিব অলমোস্ট 12, আর 8 দিব হচ্ছে রাতে, 8 দিব রাতে। আচ্ছা, আর দিব হচ্ছে রাতে। তারপর দেখেন ইনসুলিন এনালগ কি কি পাওয়া যায়। পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ ইজ স্টিল নট আন্ডার কন্ট্রোল, যদি দেখেন যে তারপরেও কন্ট্রোল হচ্ছে না, তখন আপনি কি করবেন, র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগ ইউজ করতে পারেন। র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগ কখন, এটা অনলি রাতে ব্যবহার করবেন, রাতে। নভো র্যাপিড নামে পাওয়া যায়, লিস্প্রো হোমালগ এগুলো নামে পাওয়া যায়, এগুলো হচ্ছে প্রেগনেন্সি সেফ। তারপরে দেখেন শর্ট অ্যাক্টিং ইনসুলিন বিফোর ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, অ্যান্ড ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন অর প্রিমিক্স বিফোর ডিনার।
তাহলে দেখেন আমরা কোনটা কোন সময় দিব খুব সুন্দরভাবে লেখা আছে। তাহলে আমরা একটা ডায়াবেটিসের পেশেন্ট যখন আমরা ম্যানেজ করব, জিডিএম এর পেশেন্ট যখন ম্যানেজ করব তখন কিন্তু আমরা এভাবেই দিব। যখন আমরা ইন্টারমিডিয়েট এবং শর্ট অ্যাক্টিং একসাথে মিক্স করব, মিক্স করব তখন 2/3 দিব সকালে আর 1/3 দিব রাতে। 1/3 দিব রাতে। অনেক সময় লং অ্যাক্টিং একটা লাগে সেটা আমরা কখন দিব সেটাও র‍্যাপিড অ্যাক্টিং লাগে সেটা আমরা কি করব দেখেন ইউজুয়ালি র‍্যাপিড অ্যাক্টিংটা লাগে সেটা কিন্তু আমাদের প্রেগন্যান্সি সেফ। সেটাও আমরা দিতে পারি। তাহলে আমরা এই যে জিডিএম এর পেশেন্ট আমরা কিভাবে মনিটরিং করব? মনিটরিং করব ২ ভাবে। একটা হচ্ছে ব্লাড গ্লুকোজ দেখব, আরেকটা হচ্ছে HbA1c দেখব। HbA1c কেন দেখব? কারণ হচ্ছে লাস্ট 3 মান্থে তার গ্লাইসেমিক কন্ট্রোল কেমন আছে। তাহলে ব্লাড গ্লুকোজ আমরা মেজার করব। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে দেখেন এ দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে যে 28 উইকস এর পরে যদি আপনার ব্লাড গ্লুকোজ মনিটরিং করে আপনার হচ্ছে গিয়ে রেগুলারলি মনিটর করতে হবে ২৮ সপ্তাহ পর্যন্ত। দেখেন আমাদের টার্গেট কি? একবার যদি আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যায় তাহলে আমরা মাসে একবার করে ২৮ সপ্তাহ পর্যন্ত মিসার করব। তারপরে যদি ২৮ সপ্তাহ পরে কি করব? ২৮ সপ্তাহ পরে আমরা হচ্ছে গিয়ে দেখেন শুড বি ফোর্টনাইটলি অর মোর ফ্রিকোয়েন্টলি ইফ নিডেড। মানে প্রতিদিন নাইটলি করব অথবা যদি লাগে প্রতিদিন মানে আরো ফ্রিকোয়েন্টলি করব। ৩২ সপ্তাহে কি ওয়ান্স ডেইলি, ওয়ান্স উইকলি করব। আচ্ছা। তারপরে দেখেন HbA1c আমাদের টার্গেট হচ্ছে লেস দ্যান 6%। 6% এর কম হলে তার মানে পেশেন্ট হচ্ছে ইউগ্লাইসেমিক স্টেটে ছিল লাস্ট 3 মান্থ। যদি 6% এর বেশি হয় তাহলে কি? তাহলে বাচ্চার অ্যাডভার্স ফিটাল আউটকাম বাচ্চার আউটকাম কিন্তু খারাপ। তাহলে আমাদের বুঝতে হবে বাচ্চার আউটকাম খারাপ। সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে হিমোগ্লোবিন A1c যদি 6% থাকে তাহলে আমাদের কি? তাহলে এই যে ইনফ্যান্ট, প্রিটার্ম ডেলিভারি, প্রি এক্লাম্পসিয়া এগুলার হচ্ছে লোয়েস্ট রিস্ক। রিস্কটা কিন্তু কম থাকবে। কিন্তু 6% এর যদি বেশি হয় তাহলে কিন্তু রিস্কটা অনেক বেশি হবে। রিস্কটা অনেক বেশি হবে। আচ্ছা। তারপরে দেখেন জিডিএম হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি হোয়াট মেজার নিড টু টেক ফর ফিটাস ইন ইন্ট্রা-ইউটারাইন লাইফ। আপনার হচ্ছে ইন্ট্রা-ইউটারাইন লাইফে কি কি মানে মেজার আপনাকে নিতে হবে। অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম করে বাচ্চার ওয়েট মেজার করতে হবে, বাচ্চার গ্রোথটা মেজার করতে হবে যে বাচ্চা কেমন গ্রোথ হচ্ছে। কারণ আমরা জানি যে আমাদের এইসব ক্ষেত্রে জিডিএম এর পেশেন্টের ক্ষেত্রে কি হয় পলিহাইড্রামনিয়াস, প্রি এক্লাম্পসিয়া, ম্যাক্রোসোমিক বেবি এগুলো হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা জিডিএম এর পেশেন্ট হাই রিস্ক কারা লো রিস্ক কারা তাদেরকে আমাদের আলাদা করে ফেলতে হবে। এছাড়া আমরা ফিটাল ইকো করব মাস কত সপ্তাহে 24 সপ্তাহে। কারণ হচ্ছে এইসব ক্ষেত্রে বাচ্চাদের কনজেনিটাল ডিফেক্ট থাকে এই জন্য ফিটাল ইকো কার্ডিওগ্রাফি করে আমরা দেখবো যে বাচ্চার কোনো কনজেনিটালি হার্ট ডিজিজ আছে কিনা। আর লাস্ট সেমিস্টারে কি করব অবশ্যই বায়োফিজিক্যাল প্রোফাইল করব। বায়োফিজিক্যাল প্রোফাইল দেখেন এমনও রিকমেন্ডেশন আছে যে উইকে 2 বারও করা লাগতে পারে। আর যদি রিস্ক থাকে অনেক সময় উইকে একবার, যদি রিস্ক না থাকে অনেক সময় উইকে একবার। দেখেন আরেকটা সিনারিও ম্যাম দিয়েছেন যে মিসেস ফাতেমা ইজ নাও ওয়্যার 34 উইকস অফ জেস্টেশন, হার ব্লাড সুগার ইজ আন্ডার কন্ট্রোল অ্যান্ড ফিটাস ইজ অলসো ফাইন উইথ লংগিটিউডিনাল লাই অ্যান্ড ভার্টেক্স প্রেজেন্টেশন। হাউ লং ডু ইউ, এই কোশ্চেনে কিন্তু সবারই থাকে, আমার নিজেরও এই কোশ্চেনটা ছিল যে আমার এখন হচ্ছে আমার কতদিন আমি ওয়েট করতে পারবো, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস থাকলে কতদিন ওয়েট করতে পারবো। তাহলে দেখেন আপনার যদি জিডিএম থাকে লো রিস্ক আর যদি কোনো কারণে কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে আপনি ভ্যাজাইনাল ডেলিভারি অ্যালাউ করতে পারবেন। তো ভ্যাজাইনাল ডেলিভারি অ্যালাউ করার জন্য অবশ্যই আপনাকে দেখে নিতে হবে পেলভিসটা অ্যাডিকুয়েট আছে কিনা। মনে করেন আপনার পেলভিসই অ্যাডিকুয়েট না তাহলে তো শুধু শুধু ভ্যাজাইনাল ডেলিভারির জন্য আপনি ওয়েট করতে পারবেন না। কিন্তু আপনার পেলভিস যদি অ্যাডিকুয়েট থাকে তাহলে আপনি কত 40 উইকস পর্যন্ত ওয়েট করতে পারবেন। 40 উইকস পর্যন্ত ওয়েট করতে পারবেন। আর যদি স্পন্টেনিয়াস লেবার না হয় তখন হচ্ছে কি আপনি বিশেষ কোড দেখে লেবার ইন্ডাকশনও দিতে পারবেন। রিলেটেড কি কি ইনফরমেশন আমাদের কাছে আসে যে যেমন হচ্ছে লো রিস্ক অর আনকমপ্লিকেটেড জিডিএম পেশেন্ট মে বি অ্যালাউড টু ডেভেলপ স্পন্টেনিয়াস লেবার ও ডেলিভারি। এটা যেমন বললাম যে যদি হচ্ছে রিস্ক না থাকে লো রিস্ক বা ইউগ্লাইসেমিক কন্ট্রোলে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যাজাইনাল ডেলিভারি অ্যালাউ করব। কিন্তু যদি আনকমপ্লিকেটেড কেস হয় সার্ভাইকাল রাইপেনিং যদি না হয় তাহলে কি দেখেন এস্টিমেটেড ফিটাল ওয়েটটা আমাকে দেখতে হবে। যদি 4 কেজি বেশি হয় এবং হচ্ছে সার্ভিক্স ইজ নট রাইপ তার মানে কি হবে আমার সিজারিয়ান সেকশন করতে হবে, সিজারিয়ান সেকশনে চলে যেতে হবে। আর যাদের হাই রিস্ক
যাদের হাই রিস্ক তাদের অবশ্যই 38 উইকসে কি ইন্ডাকশন দিতে হবে, 38 উইকসে ইন্ডাকশন দিতে হবে। আর যদি ফিটাল ওয়েট 4 কেজি বেশি হয় তাহলে আমার সিজারিয়ান সেকশনে চলে যেতে হবে। তার মানে মোদ্দা কথা একটাই, যে 4 কেজি বেশি হলে আমরা সিজারিয়ান সেকশনে চলে যাব। আর হচ্ছে আমরা ভেজাইনাল ডেলিভারি অ্যালাউ করবো, অবশ্যই অ্যালাউ করবো, যাদের ক্ষেত্রে সার্ভাইকাল লাইপেনিং হবে। যদি বিশপ স্কোর দেখে আমরা হচ্ছে ভেজাইনাল ডেলিভারি অ্যালাউ করবো, বিশপ স্কোর দেখে। এছাড়া প্রি টার্ম প্রেগনেন্সি টার্মিনেশন মাঝে মাঝে লাগে কখন, যদি জিডিএম এর পেশেন্ট সাথে প্রি একলামশিয়া হয়, পলিহাইড্রামনিয়াস হয়, আর লেস ফিটাল মুভমেন্ট হয়, তাদের ক্ষেত্রে আমরা কি করব, তাদের ক্ষেত্রে প্রি টার্ম মানে টার্মের আগে আমরা প্রেগনেন্সি টার্মিনেট করব। সেসব ক্ষেত্রে কি করব, লাং ম্যাচুরেশনের জন্য অবশ্যই আমরা ওই যে রক্সাডেক্স দেই না, সেটা গ্লুকোকর্টিকয়েড ফর 48 আওয়ার্স শুড বি অ্যাডমিনিস্টার্ড টু এক্সিলাইট দ্য লাং ম্যাচুরিটি। তাহলে প্রি টার্মের ক্ষেত্রে আমরা লাং ম্যাচুরিটির জন্য আমরা কি দিব, গ্লুকোকর্টিকয়েড দিব, গ্লুকোকর্টিকয়েড দিব। আর ইনসুলিন রিকোয়ারমেন্ট মাঝে মাঝে দেখা যায় যে গ্লুকোকর্টিকয়েড দিলে আমাদের হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে, যেহেতু আমরা জানি যে আমাদের স্টেরয়েড দিলে ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ে। এই জন্য অনেক সময় তখন কি করতে হবে, আমার ইনসুলিনের রিকোয়ারমেন্টটাও বেড়ে যাবে। আমার ইনসুলিনের পরিমাণ ধরেন আগে 4 নিতেন, আপনার এখন 6 নিতে হতে পারে। আচ্ছা, তারপরে মাঝে মাঝে টোকোলাইটিক যেমন ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্সালফ অথবা নিফেডিপিন আমরা কেন বাচ্চারা হচ্ছে নিউরো প্রোটেকশনের জন্য দিয়ে দিতে পারি অথবা মাঝে মাঝে ইউজ করা হয় এখানে কেন, কারণ হচ্ছে প্রি টার্ম লেবারে আমরা ইউজ করতে পারি টু ডিলে দ্য ডেলিভারি সো দ্যাট গ্লুকোকর্টিকয়েড থেরাপি টু এক্সিলাইট দ্য লাং ম্যাচুরেশন। মানে আমরা সাথে সাথে ম্যাক্সালফ দিয়ে দিব কেন, ম্যাক্সালফ দিয়ে দিব কারণ হচ্ছে যাতে হচ্ছে বাচ্চার লাংটা ম্যাচুরেশন হতে একটু সময় পায়। মানে আমি যে গ্লুকোকর্টিকয়েড দিলাম যাতে হচ্ছে বাচ্চার লাংটা ম্যাচিউর হতে পারে, এই জন্য যাতে সময়টা পায় এই জন্য হচ্ছে টোকোলাইটিক হিসেবে আমরা ম্যাক্সালফ দিতে পারি। তাহলে মেগনেসে আমরা লেবারটা ম্যানেজ করবো কিভাবে, জিডিএম এর পেশেন্টের ক্ষেত্রে যারা হচ্ছে ইনসুলিন নেয় না, যারা ইনসুলিন মোস্ট ইনসুলিন ট্রিটেড জিডিএম ডু নট নিড ইনসুলিন ডিউরিং লেবার। দেখছেন কত ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনার প্রেগনেন্সির সময় আপনি ইনসুলিন নিয়েছেন, কিন্তু ডেলিভারি হওয়ার পরে আপনার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনসুলিন লাগবে না, কিন্তু তাদের ক্ষেত্রে কি করতে হবে, এভরি 2 to 4 আওয়ার্স পর পর মনিটর করতে হবে, এভরি 2 to 4 আওয়ার্স পর পর মনিটর করতে হবে। ব্লাড সুগার মেনটেন করতে হবে, ব্লাড সুগার মেনটেন করতে হবে। যদি দেখা যায় ব্লাড সুগার দেখেন 100 থেকে 120-এর মধ্যে হয়, তাহলে কি হবে, আমরা নিউট্রালাইজিং ডোসে যেটা দেই, সেই 1000 ml 5% ডি এর মধ্যে কি করব, 20 ইউনিট ইনসুলিন দিয়ে দিব, অ্যাডেড এটা ড্রিপে দিয়ে দিব। মাঝে মাঝে দেখা যায় ওরাল ফিডিংও স্টার্ট করতে পারি অ্যাজ আর্লি এজ পসিবল আমরা খাবার, মানে তার মানে হচ্ছে নর্মালি যাদের হচ্ছে কি আমরা ফাস্টিং একটু বেশি রাখি, বা হচ্ছে কি সিজারের পরে অনেক মানে যেই কয়েক ঘন্টা পরে হচ্ছে কি আমরা খাবার দিই, এদের ক্ষেত্রে আমরা একটু জিডিএম এর পেশেন্টে কি করবো, আর্লি ফিডিং দিয়ে দিব, যাতে ফ্লুইডটা বেশি বেশি না যায়, ফ্লুইড বেশি বেশি না দিয়ে তাকে আমরা হচ্ছে আর্লি ফিডিং দিয়ে দিব। তাকে মনিটরিং করব কিভাবে, 24 ঘন্টা পর্যন্ত আমরা তাকে মনিটরিং করব, যাতে তার হচ্ছে ব্লাড সুগারটা নর্মালে চলে এসেছে কিনা। আর নিউনেটাল ম্যানেজমেন্ট কি, নিউনেটাল ম্যানেজমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এটা কিন্তু আমাদের অনেক সময় আমরা ভুলে যাই, যে আমার বাচ্চার কি ম্যানেজমেন্ট। বাচ্চা হয়তো একবার হচ্ছে চেক করা হয়েছে, সে হাইপোগ্লাইসিমিয়া না, তাকে আরেকবার কি চেক করতে হবে, দেখেন ম্যাম কি সুন্দর করে লিখেছে, 1 ঘন্টা 2 ঘন্টা এবং 4 ঘন্টা পরে অবশ্যই অবশ্যই বাচ্চাটা ক্যাপিলারি ব্লাড ফিলিং দেখতে হবে, ব্লাড গ্লুকোজ দেখতে হবে। আর হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে খাবার শুরু করতে হবে, যত দ্রুত সম্ভব তাকে খাবার শুরু করতে হবে। আর্লি ব্রেস্ট ফিডিং ইজ স্ট্রংলি এনকারেজ। আর কাট অফ ভ্যালু কত, 2.6 মিলিমোল। জিডিএম এ কি কি কমপ্লিকেশন হতে পারে, মায়ের ক্ষেত্রে কি হয়, যাদের ক্ষেত্রে জিডিএম থাকে তাদের লেটার লাইফে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হওয়ার চান্স থাকে। আর হচ্ছে ডিকাইন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সিতে ডায়াবেটিস ছিল, প্রেগনেন্সির পরেও হচ্ছে গিয়ে তার বাচ্চা হয়ে যাওয়ার পরেও ডায়াবেটিসটা থাকে। আর কি হতে পারে, বাচ্চা যখন পেটে থাকা অবস্থায় এন্টিনেটাল পিরিয়ডে তার পলিহাইড্রামনিয়াস, হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া এগুলো অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে বাচ্চার কি কি কমপ্লিকেশন হতে পারে, কনজেনিটাল ম্যালফরমেশন, এর জন্যই কিন্তু আমরা ফিটাল ইকো করব, 24 সপ্তাহে করব, ম্যাক্রোসোমিক বেবি, পেইনেটাল ডেথ, এমনকি হচ্ছে গিয়ে পেইনেটাল ডেথ সাথে সাথে হচ্ছে গিয়ে মোস্ট কমন যদি আমরা বলি তাহলে সেটা হবে নিউনেটাল হাইপোগ্লাইসিমিয়া। হোয়াট ইজ দ্য লং টার্ম কমপ্লিকেশন অফ জিডিএম অ্যান্ড হাউ ইট ক্যান বি প্রিভেন্টেড। তাহলে জিডিএম এর লং টার্ম কমপ্লিকেশন কি, লং টার্ম কমপ্লিকেশন আপনি হচ্ছে গিয়ে যখন জিডিএম আছে আপনার বাচ্চা হয়ে যাওয়ার পরে অনেক বছর পরে কি হবে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হওয়ার চান্স বেশি থাকবে। এটাই হচ্ছে গিয়ে আপনার লং টার্ম। এছাড়া
পরের প্রেগনেন্সিতেও আপনার কিন্তু জিডিএম হওয়ার চান্স অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা, তাহলে প্রিভেনশন আমরা কিভাবে করব? অবশ্যই ডায়েটরি ম্যানেজমেন্ট দিব, পেশেন্টকে এক্সারসাইজ করতে বলবো, ওয়েট লস করতে হবে। অবশ্যই ওয়েটটা একটা লিমিটেড বিএমআই এর মধ্যে রাখতে হবে। হোয়াট উইল বি দ্য পোস্টপার্টাম অ্যাডভাইস ফর পেশেন্ট উইথ জিডিএম? তাহলে পোস্টপার্টাম অ্যাডভাইস আমরা কি কি দিব? একটা পেশেন্টের বাচ্চা হয়ে গেল, একটা মায়ের বাচ্চা হয়ে গেল, আমরা তাকে সরাসরি সবাইকে যে অ্যাডভাইস দেই তাকে কি সেই অ্যাডভাইসই দিব না। তাকে দেখেন এক্সট্রা কি অ্যাডভাইস দিব, যেটা হচ্ছে ইনসুলিন রিকোয়ারমেন্ট ডিক্রিজেস ড্রামাটিক্যালি ইমিডিয়েটলি পোস্টপার্টাম। এটা তো বলেছি যে ড্রামাটিক্যালি দেখবেন যে আগে আপনার 10 দিয়েও কন্ট্রোল হচ্ছে না, 15 দিয়ে কন্ট্রোল হচ্ছে না, কিন্তু হচ্ছে বাচ্চা হওয়ার সাথে সাথে, কারণ মেইন কালপ্রিট কি প্লাসেন্টা, প্লাসেন্টা আউট হয়ে যাওয়ার পরে ব্লাড সুগার নর্মাল হয়ে যাচ্ছে, তাকে অবশ্যই আমরা কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস করব। এছাড়া তাকে অবশ্যই স্ক্রিনিং করতে হবে। কবে? 4 থেকে 12 সপ্তাহ পরে, 4 থেকে 12 সপ্তাহ পরে তাকে স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং এ যদি দেখি সে প্রি ডায়াবেটিস, তাকে কিন্তু আমরা মেটফর্মিন দিয়ে দিব টু প্রিভেন্ট ডায়াবেটিস। প্রি ডায়াবেটিক হলে তাকে আমরা মেটফর্মিন দিয়ে দিব টু প্রিভেন্ট ডায়াবেটিস। She should also have lifelong screening for the development of type 2 diabetes or pre-diabetes at least every 3 years. তার মানে দেখেন তাকে অবশ্যই লাইফ লং স্ক্রিনিং এর মধ্যে থাকতে হবে, যে তার যে কোনো সময় টাইপ 2 ডায়াবেটিস মালাইটাস হতে পারে। অ্যাটলিস্ট 3 বছরে একবার তাকে হচ্ছে গিয়ে ডায়াবেটিস চেক আপটা করতে হবে। She should seek pre-conception screening for diabetes and pre-conception care to identify and treat hyperglycemia. তাহলে তার বাচ্চা যাতে কনজেনিটাল অ্যানোমালি না হয়, তার যাতে হাইপারগ্লাইসেমিয়া না হয়, সেসবকে প্রি কনসেপশনাল স্ক্রিনিংও করতে হবে। পোস্টপার্টাম কেয়ার অবশ্যই খুবই জরুরি, সাথে হচ্ছে সাইকোসোশ্যাল সাপোর্ট তাকে দিতে হবে, সাইকোসোশ্যাল সাপোর্ট দিতে হবে। এই বইটা হচ্ছে গিয়ে, এই বইটার কি কি রেফারেন্স নেওয়া হয়েছে দেখেন, এখানে অনেকগুলো রেফারেন্স আছে। এই সবগুলো রেফারেন্স থেকে ম্যাম হচ্ছে বইটা এত সুন্দরভাবে সাজিয়েছেন। তাহলে এই বইটা আমি আরেকবার দেখাই, এই যে কেস সিরিজ, বইটা মনে হয় ভালো দেখা যাচ্ছে না। কেস সিরিজ অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি, এটা আপনার বাংলামেড পাবলিকেশনের এই বইটা বাংলামেড পাবলিকেশনে আপনি কিন্তু পেয়ে যাবেন। আর এই বইটা শুধুমাত্র যে আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য জরুরি তা না, আমাদের কিন্তু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই জরুরি। মানে আপনি যদি ফিফথ ইয়ার থেকে এভাবে কেস সিরিজের সাথে ওরিয়েন্টেড থাকেন তাহলে কিন্তু আরো ভালো হয়। আর তাছাড়া আমাদের জন্য তো পোস্ট গ্রাজুয়েট যারা স্টুডেন্ট আছেন, আমরা যারা ট্রেনি আছি, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা বই, কারণ রেগুলার আমরা কেস সিরিজে এই ধরনের ঘটনা সরাসরি এইভাবেই কিন্তু পাচ্ছি, যে একটা মা এইভাবেই কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করছে। তো ইমিডিয়েটলি কি কি ম্যানেজ করতে হবে, তো এই বইটা দেখলে কিন্তু আমরা ইমিডিয়েটলি ম্যানেজমেন্টটা আমরা জানতে পারবো। তো আপনারা মানে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা আশা করি সবাই শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে বইটাও কত ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে প্রতিটা চ্যাপ্টারে কি সুন্দরভাবে হচ্ছে গিয়ে বইটা গুছানো আছে। তো আজকের এই সেশন আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে দেখেছেন, আসলে আপনারা জয়েন করেছেন দেখেই আজকের সেশনটা মানে পরিপূর্ণতা পেয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।